3 দিন পরে বাবর হুমায়ুনকে বলে, আমি এখন অনেকটাই সুস্থ হুমায়ুন। দুধের সাথে মিশিয়ে যে আফিম আমাকে আব্দুল মালিক খেতে দিয়েছিল, পেটের ব্যথা সেটা অনেকটাই প্রশমিত করেছে। এই প্রথমবারের মতো আমার মনে হয়েছিল যেন আমি মরতে বসেছি। অনেকবার এমন হয়েছিল যে আমি অনায়াসে মারা যেতে পারি, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেসব কখন আমার ভাবনায় আলোড়ন তোলেনি। এইবার আমি কৃতজ্ঞ যে এখন প্রাণে বেঁচে আছি। ছোটখাটো ব্যাপারটাও আমাকে আনন্দিত করছে। গবাক্ষের দিকে দেখতে চাওয়া, ফুলের সৌন্দর্য, পাখির কলতান, সবকিছু হুমায়ুন। আমি একটু আগে আমার রোজনামচায় আমার ভাবনার কথা লিখে রাখছিলাম। শোনো আমি কি লিখেছি। আল্লাহ তাআলা যতদিন আমার হায়াত রেখেছেন, প্রতিটা দিনের জন্য আমি তার কাছে শুকরিয়া জানাই। জীবন এত মধুর, আমি আগে এটা বুঝতে পারিনি। মৃত্যুর মুখোমুখি হয়ে কেবল একজন মানুষ জীবনের স্বাদ অনুভব করতে পারে। আমাকে আর আমার সন্তানদের দীর্ঘ জীবন দান করার জন্য আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই। বাবর আর হুমায়ুন যমুনার উত্তর তীরে দাঁড়িয়ে, যেখানে আগ্রা দুর্গ থেকে মাইলখানেক ভাটিতে নদীটার খয়েরি পানি সহসা ডান দিকে একটা তীক্ষ্ণ বাঁক নিয়েছে, সেখানে দাঁড়িয়ে আছে। বাবর হুমায়ুনকে আগ্রায় তার আরম্ভ করা প্রথম বাগিচার অগ্রগতি দেখায়। বাবর বলে, কেন্দ্রে অবস্থিত একটি পানির হাউজে পানির নালাগুলো এসে মিলিত হবে, যেখানে ঝর্ণা আর পদ্মফুল থাকবে। আমি বাগানে আপেল, নাশপাতি গাছ লাগাই, যা আমার মাতৃভূমির কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। মালিরা আমাকে বলে যে এসব গাছ বাঁচাতে হলে প্রতিদিন পানির ব্যবস্থা করতে হবে, আর এখানে মজুর প্রচুর পাওয়া যায়, আর এটা সহজলভ্য বটে। হুমায়ুন বলে, আর কি কি আপনি তৈরির পরিকল্পনা করেছেন আব্বাজান? বাবর বলে, সুগন্ধি ছড়াবে এমন অসংখ্য সুগন্ধি গাছপালা লাগাবো আমি, যাতে সন্ধ্যাবেলা উদ্যানে সময় কাটাবার আমার প্রিয় সময়ে জায়গাটা সুরভিতে ভরে থাকে। প্রধান মালি আমাকে বলেছে অনেক গাছ আছে, যার ভেতরে রাতের বেলা ফোটা সাদা রঙের চম্পা আমার উদ্দেশ্যের পক্ষে বিশেষ উপযোগী। আমার মালি লোকটা কাজ বোঝে, আর আমি কি চাই সেটা চটপট ধরতে পারে, যদিও সে একসময়ে সুলতান ইব্রাহিমের প্রধান মালির কাজ করেছিল। আমার একটাই আশা, আমাদের সীমান্তের ভেতরে আর বাইরে বসবাসকারী লোকেরা দ্রুত আমাদের হিন্দুস্তানের নতুন প্রভু হিসাবে স্বীকার করে নিক। সুলতান ইব্রাহিমের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদের বৈরিতার কারণ, যদিও আমি সেটা বরদাস্ত করতে মোটেই প্রস্তুত নই। আমি বুঝি তার মা যা করেছে সেজন্য আমি তাকে দোষ দেই না। আমার ধারণা সেটা তিনি এক ধরনের আনুগত্য থেকেই করেছিলেন। আমি এই মুহূর্তে পারস্যের শাহকে নিয়েও খুব একটা চিন্তিত নই, যদিও আফগানিস্তানে আমাদের উত্তর পশ্চিম সীমান্তে তিনি সবসময়ই একটি ঘোট পাকাতে চেষ্টা করছেন। কোয়েটা আর কান্দাহারে নিজেদের সমর্থকদের সংখ্যা বৃদ্ধি করছেন তিনি। আমাদের কাছে কৃপণ ইব্রাহিমের উপচে পড়া রাজকোষ সঞ্চিত অর্থের জন্য এখন শাহের চেয়ে বেশি উৎকোচ দেবার ক্ষমতা আমাদের রয়েছে। হুমায়ুন বলে, তাহলে আপনি কাদের নিয়ে চিন্তিত? বাবর বলে, আগ্রার পশ্চিমে বসবাসকারী রাজপুতদের নিয়ে। পাহাড়ে অবস্থিত দুর্গ আর শক্তিশালী ঘাঁটি থেকে তারা ইব্রাহিমের সাথে এক ধরনের সশস্ত্র নিরপেক্ষতা বজায় রেখেছিল। এমনকি মাঝে মাঝে তার অন্য সব অভিযানে তারা তাকে অর্থের বিনিময়েও সৈন্য সরবরাহ করেছে। তারা ভীষণ ভীষণ সাহসী যোদ্ধা। এরা এমন সৈন্য যারা কখনো পরাভব স্বীকার করে না, আর যুদ্ধক্ষেত্রে পিছু না হটার বিরচিত সম্মানিক স্মারকেই তারা বিশ্বাস করে। বাবর আবার চুপ করে, তারপর বলে, রাজপুত রাজ্যগুলোর ভেতরে সবচেয়ে সমৃদ্ধ আর শক্তিশালী উদয়পুরের শাসক রানা শঙ্ক গত কয়েক সপ্তাহ ধরে তার ঔদ্ধত্যের খবর নিয়মিত আমার কাছে আসছে। সে আমাদের মতো ভুইফোর হামলাকারীদের হাত থেকে হিন্দুস্তানকে মুক্ত করে ৩০০ বছরের ভেতরে প্রথমবারের মতো একজন সত্যিকারের হিন্দুকে, যেটা বলতে সে অবশ্যই নিজেকেই বুঝিয়েছে, সিংহাসনে নাকি অধিষ্ঠিত করবে। হুমায়ুন বলে, বাকি রাজপুতগুলো কি তাকে ব্যাপারে সমর্থন করবে? বাবর বলে, সম্ভবত না। তারা স্বাধীন চেতা, একই সাথে ঈর্ষাপরায়ণ মানুষ। নিজেদের সম্মানের ব্যাপারে যেমন খুঁতখুঁতে, তেমনি পরস্পরের ব্যাপারে সন্দেহপ্রবণ। আর আফগান সর্দারদের মতো যে কোনো ছুতায় যুদ্ধ করতে তারা ওস্তাদ।
অন্যান্য রাজপুত শাসকরা তাকে আরও শক্তিশালী দেখতে পছন্দ করবে না। হুমায়ুন বলে, সে নিজে তাহলে কতটা ঝামেলা করতে সক্ষম? বাবর বলে, প্রচুর। তার অধীনে একটা বিশাল আর সুদক্ষ সেনাবাহিনী রয়েছে। যদিও তার বয়স হয়েছে, কিন্তু এখনও সে একজন ভালো কৌশলজ্ঞ আর একজন দক্ষ যোদ্ধা, যে সবসময়ই নিজের সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। সে যতবার যুদ্ধে আহত হয় আর দেহের কোনো অংশ হারায়, সেটাকে সে পুণ্যের বিষয় বলে বিবেচনা করে। আমি শুনেছি তার সভাকবি তার হয়ে বীর গাথা লিখেছে যে সে এমন একটা মানুষের খণ্ডিতাংশ মাত্র, যে ভাইয়ের সাথে যুদ্ধে তার এক চোখ নষ্ট করেছে, সুলতান ইব্রাহিমের সাথে যুদ্ধে সে এক হাত হারিয়েছে এবং আরেক যুদ্ধে পায়ের ভয়াবহ ক্ষতের কারণে এক পা নিয়ে খুঁড়িয়ে হাঁটে। তার হাড্ডিসার দেহের অবশিষ্টাংশে ৮০টা ক্ষতচিহ্ন রয়েছে এবং তার সভাকবি আরও লিখেছে যে প্রতিটা ক্ষতচিহ্নের জন্য বুড়ো পাঠাটা নতুন করে একজন পুত্র সন্তানের জন্ম দিয়েছে। হুমায়ুন বলে, আমিও সেটা শুনেছি। তাকে মোকাবিলা না করে কতদিন আমরা তাকে এভাবে বড়াই করতে দেব? বাবর বলে, এই প্রশ্নটার উত্তরই আমি মনে মনেই খোঁজার চেষ্টা করছি। মাত্র ৯ মাস হয়েছে আমরা ইব্রাহিমকে পরাজিত করেছি। আমাদের বিজয় এখনও সুরক্ষিত হয়নি এবং হিন্দুস্তানে আমাদের সাম্রাজ্যের ভবিষ্যৎ এখন একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। আমি চাই তুমি, তোমার অন্য ভাইরা আর তোমাদের সন্তানেরা যেন এই উদ্যানের শোভা উপভোগ করতে পারো। আজ সকালেই আমি জানতে পেরেছি বিদ্রোহী তাড়া করার ছলে রানা শঙ্ক আমাদের সীমান্তের অভ্যন্তরে আরেক দফা অনুপ্রবেশ করেছিল। যদিও সে ১ সপ্তাহের ভেতরেই নিজ রাজ্যে ফেরত গিয়েছে, কিন্তু এইবার সে আগের বারের চেয়ে অনেক অভ্যন্তরে প্রবেশ করেছিল। হুমায়ুন বলে, তার ইচ্ছামতো আমরা তাকে আমাদের এলাকায় বিচরণ করতে দিতে পারি না। আমরা যদি তাকে আমাদের রাজ্যে বিচরণ করতে দেই, তবে সেটা আমাদের দুর্বলতা হিসেবে বিবেচিত হবে, আর সেটাই স্বাভাবিক। তাকে একটা শিক্ষা দেওয়ার সময় হয়েছে। বাবর বলে, যুদ্ধের প্রতি তোমার উষ্ণ আবেগ আমি হারিয়ে ফেলেছি হুমায়ুন, কিন্তু তোমার কথা ঠিক। এক সময় না এক সময়ে তাকে আমাদের মোকাবিলা করতেই হবে। যে নিজেদের যোদ্ধা খ্যাতি রক্ষার্থে সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আর তার চেয়েও বড় কথা, হিন্দুস্তানে মাস্কেট আর কামান ব্যবহারে যতদিন কেবল আমাদেরই একচেটে অধিকার রয়েছে, ততদিন আমরা এর সুবিধা ভোগ করতে পারব। অন্তত আরেকটা অভিযান আমাদের নিজেদের তরুণ যোদ্ধাদের অস্থিরতাকে অনেকটাই প্রশমিত করবে। যুদ্ধ আর লুটপাটের সম্ভাবনা তাদের অন্য কিছু ভাবা থেকে বিরত রাখবে। শোনো, আমাদের প্রস্তুতি আরম্ভ করার জন্য আমি আগামীকাল সকালেই একটা যুদ্ধকালীন প্রস্তুতি সভার আহ্বান করব। বাবর তার ঘোড়ার পরজানে নড়ে চড়ে বসে। হুমায়ুন যদিও ঠিক তার পেছনে রয়েছে, কিন্তু তার নিজের দেহরক্ষীর দল বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। বাবর গরমে দরদর করে ঘামছে, আর তার চোখের চারপাশের উন্মুক্ত অংশের চারপাশে প্রতিটা রোমকূপ ধুলায় ঢাকা পড়েছে। ৪৪ বছর বয়সের মাত্র ২.৫ দিনে ১৫০ মাইল পথ ঘোড়ায় পাড়ি দিতে পেরে এবং পাহাড়ের উপরে এই সুবিধাজনক স্থানে তাদের আগে ঘোড়া ছুটিয়ে হাজির হতে পেরে বাবর নিজেই নিজের কৃতিত্বে উৎফুল্ল হয়ে ওঠে। এই পাথরের শিলাস্তর থেকে নিচে রাজস্থানের শুকনো মরুভূমির একটা বেশ ভালো দৃশ্য চোখে পড়ে। সেখানে প্রীত হবার মতো উপাদানের সংখ্যা অবশ্য বড়ই অল্প। বাবর ১৫০ মাইল ঘোড়া দাবড়ে এসেছে রানা শঙ্খকে ধাওয়া করে, কিন্তু তাকে বা তার লোকদের, এমনকি দিগন্তে ধুলোর কোনো চিহ্ন এখন পর্যন্ত বাবর দেখতে পায়নি। গত ৬ সপ্তাহ ধরে সে ধাওয়া করে চলেছে। পুরোটা সময়ে সে তার শত্রুপক্ষকে মুখোমুখি যুদ্ধে আবদ্ধ করতে পারেনি, যেখানে তার মাস্কেট বা কামান, বিশেষ করে তার নতুন তৈরি করা কামান, যার সাহায্যে পৌনে ১ মাইল দূরত্বে গোলা নিক্ষেপ করা সম্ভব, দক্ষতার সাথে কাজে আসবে। চতুর রানা বিচক্ষণতার সাথে দ্রুতগতির যুদ্ধ বেছে নিয়ে নিজের অধিক দ্রুতগামী বাহিনীর সহায়তায় বাবরের দুর্গ আর রসদ সরবরাহের পথে ঝটিকা আক্রমণ বজায় রেখেছে। অনেকদিন আগে বাবর যেমন আক্রমণ ফারগানার পাহাড়ি এলাকা থেকে তার সৎ ভাই জাহাঙ্গীরের লোকজনের বিরুদ্ধে পরিচালনা করেছিল, আক্রমণের ফলে বাবরের বাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়েছে। রানার এই খণ্ড খণ্ড আক্রমণের ফলে বাবরের বাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়েছে।
তাদের অস্থির করে তুলছে রানা, এবং তারা এখন সবসময়ে আক্রমণের আশঙ্কায় তটস্থ থাকছে। ঝটিকা আক্রমণের ফলে বাবরকে ক্রমাগত তার শ্রেষ্ঠ বাহিনীর একটা বিশাল অংশকে মালামাল বহনকারী বহরের নিরাপত্তার জন্য নিয়োজিত করতে হয়েছে। হুমায়ুন এখন বাবরের পাশে এসে পৌঁছায়। বাবর হুমায়ুনকে বলে, 10 বছর আগে তোমার সেই সাদা টাট্টু ঘোড়াটাকে আমি যেমন পেছনে ফেলে এগিয়ে যেতাম, এখনো তোমাকে সেভাবেই আমি হারিয়ে দিতে পারি। হুমায়ুন বাবার কথা শুনে হেসে বলে, আপনার ঘোড়াটা সেরা, আর ফলাফল ভিন্ন হতো যদি আমরা নিজেদের পায়ের উপর ভরসা করতাম। নিজের বাবার সাথে বয়সন্ধিক্ষণের প্রতিযোগিতা আর পরাজয় উপলব্ধি করে এই বয়সের স্পর্শকাতরতায় প্ররোচিত হতে ক্ষেপে গিয়ে হুমায়ুন উত্তরটা দেয়। বাবর হেসে বলে, আমি ঠাট্টা করছিলাম। যাই হোক, আমরা দুজনেই আপাতদৃষ্টিতে রানাকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছি। সে যদিও আমাদের চেয়ে বয়সে বড় আর পঙ্গু, নিচের ওই সমভূমি জনমানব শূন্য। আমাদের পুনরায় ভাবতে হবে হুমায়ুন, আজ রাতে আমরা একাকী আহার করব, যাতে খোলাখুলি আলোচনা করতে পারি। সাদা জুব্বা আর ঢোলা পায়জামা পরিহিত পরিচারক দুজন খাবারের শেষ পদ নিয়ে আসার জন্য তাঁবুর পর্দা উঠিয়ে বের হয়ে যায়। কমলা, বাদাম আর আঠালো মিষ্টান্ন। বাবর আর হুমায়ুন নিচু টেবিল থেকে পেছনে সরে এসে একদা ইব্রাহিমের দিল্লির প্রাসাদ শোভিত করত এমন হাতি আর ময়ূরের নকশা করা তাকিয়ায় হেলান দিয়ে বসে। কাবুলের দক্ষিণে অবস্থিত গজনীর দ্রাগ্গাকুঞ্জ থেকে আগত ওয়াইনে পূর্ণ 2টা সোনার পাত্র দুজনের হাতে। হুমায়ুন পাত্র নামিয়ে রেখে বলে, আমি ভাবছিলাম রানাকে কিভাবে আমরা যুদ্ধে প্রলুব্ধ করতে পারি। আমরা দুজনেই জানি রাজপুতের কাছে সম্মানই তার নিজের আর পরিবারের সবকিছু। আমরা রানার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো স্থান দখল করব, যাতে সে ভাবতে বাধ্য হয় স্থানটা দ্রুত পুনর্দখল করতে না পারলে তার সম্মানহানি ঘটবে। বাবর বলে, নীতিগতভাবে ভালো পরিকল্পনা হুমায়ুন, কিন্তু সেরকম কোন স্থানের কথা কি তোমার জানা আছে? হুমায়ুন বলে, আমি আমাদের স্থানীয় মিত্রদের ভেতরের বেশ কয়েকজন সর্দারের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছেন রানা শঙ্কের মা আগ্রার উত্তর পশ্চিমে তার এলাকা থেকে 20 মাইল দূরে একটা ছোট গ্রাম খানুয়াতে জন্মেছিলেন। এখান থেকে জায়গাটা 75 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মায়ের সম্মানে সে সেখানে তাদের কুলদেবতার মন্দির নির্মাণ করেছে এবং এখনো বছরে একবার সেখানে পুজো দিতে যায়। বাবর বলে, তুমি তো নিশ্চিতভাবেই এই বিষয়ে ভালো মতো চিন্তাভাবনা করেছ হুমায়ুন। আমি আগামীকাল সকালেই খানুয়া আর এখানকার মধ্যবর্তী এলাকা রেকি করার জন্য গুপ্তদূত পাঠাবো এবং তাদেরকে আরো দেখে আসতে বলবো সেই এলাকা আমাদের লড়াইয়ের জন্য উপযুক্ত কি না। সবকিছু ঠিক থাকলে আমি আমার সৈন্যদের কয়েকদিনের ভেতরে সেখানে জড়ো হবার আদেশ দিব। কিন্তু তুমি কেবল এ বিষয়ে চিন্তা করছো না। আমি চিন্তিত রানা শঙ্কের ঝটিকা আক্রমণের ফলে মনোবল দুর্বল হয়ে পড়া আমাদের যোদ্ধাদের কিভাবে চাঙ্গা করব সেটা নিয়ে। হুমায়ুন বলে, আপনি ভেবে কি ঠিক করেছেন? বাবর বলে, আমার সিদ্ধান্তটা একটু উদ্ভট শোনাবে। অতীতে আমার সব অভিযানই ছিল এমন শত্রুর বিরুদ্ধে যাদের ভিতরে সামান্য সংখ্যক হলেও কিছু লোক ছিল যারা আমার ধর্মমতে বিশ্বাসী। এইবার আমার প্রতিপক্ষের সবাই হিন্দু, মানে বলতে গেলে কাফের। হুমায়ুন, আমরা একটা পবিত্র ধর্মযুদ্ধ ঘোষণা করব, জিহাদ। হুমায়ুন বলে, কিন্তু আমরা এখন হিন্দুস্তানে, আর স্থানীয় শাসকদের ভেতরে আমাদের মিত্র যারা এবং আমাদের ভেতরে অনেকেই তো হিন্দু ধর্মাবলম্বী। বাবর বলে, এবারের যুদ্ধে তাদের মূল বাহিনী থেকে আগেই পৃথক করে ফেলতে হবে। আমি অবশ্য এখনকার মতো তাদের অনেকের আনুগত্য বা নিদেনপক্ষে তার কার্যকারিতার বিষয়ে বেশি চিন্তিত। হুমায়ুন একটু ভেবে বলে, এতে কাজ হতে পারে। বাবর বলে, এতে কাজ হবেই। আমি ভেবে দেখেছি কিভাবে এই পরিবর্তন প্রতীকীভাবে প্রকাশ করব। গজনীর এই লাল ওয়াইনই আমার স্পর্শ করা শেষ অ্যালকোহল। আমার লোকদের সামনে আমি বাকি মদ আগামীকাল মাটিতে ফেলে দিয়ে তাদের জিহাদের ডাক দেব। হুমায়ুন অবাক হয়ে বলে, কিন্তু আব্বা, আমি কিন্তু আপনাকে সারা জীবন পান করতে দেখে এসেছি। বাবর বলে, হ্যাঁ, মদ, ভাং আর পপি গাছের ফল আফিমও আমি পছন্দ করি। আমরা যাদের ধমনীতে তৈমুরের রক্ত প্রবাহিত এবং চেঙ্গিসের
মোল্লারা আমাদের কাছে সত্যিকারের ধর্মপ্রচার করার বহু আগেই কড়া পানীয় পানে অভ্যস্ত। গাজানো ঘোড়ার দুধ, খাটাস, উঁচু তৃণভূমিতে চেঙ্গিসের লোকদের শীতকালে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচিয়ে রাখত। কঠোর মোল্লারাও বুঝতে পেরেছিলেন যে মানুষকে পুরোপুরি বদলে ফেলাটা অসম্ভব। বিরত থাকাকে তাই তারা আদর্শ বলে প্রচার করেন এবং ধার্মিক আর তপস্বীদের মদ পান করা থেকে বিরত রাখতে সহায়তা করেন, কিন্তু একই সাথে ভোগ বিলাসীদের পানাহারের প্রবণতাও মেনে নেন। তারা আমাদের সামান্য সময়ের জন্য বিরত থাকতে উৎসাহিত করেন, যেমন রমজানের পবিত্র মাসে এবং বৃদ্ধ হবার পরে যখন স্রষ্টার সাথে মিলিত হবার সময় ঘনিয়ে এসেছে। বাবর আরেক চুমুক পান করে। হ্যাঁ, মদটা ভালো এবং আমি তৃপ্তি করে এটা উপভোগ করতেও জানি, আর সে কারণে আমি মদ ত্যাগ করলে সেটা মনোবলের উপর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমি চাই সেই জন্য তুমি হুমায়ুন পানাহারের অভ্যাস পরিত্যাগ করো। হুমায়ুন ঢোক গেলে। বাবর বলে, তুমি অন্তত কিছুদিনের জন্য হলেও এটা করো হুমায়ুন। আমি কদিনের ভেতরেই মোল্লাদের সাথে আলোচনা করে আমার সৈন্যদের সামনে এই ঘোষণা দেব এবং আমার হিন্দু মিত্রদের অন্য কাজে নিয়োগ করব। একটা চতুষ্কোণাকৃতি শূন্যস্থানের চারপাশে বাবরের সেনাবাহিনী সুসজ্জিত অবস্থায় সন্নিবেশিত করা হয়, যার মাঝের শূন্যস্থানে একটা কাঠের মঞ্চ স্থাপিত করা হয়েছে। পুরোটা সোনালী কাপড়ে মোড়ানো এবং এখন তাদের সম্রাট সেখানে সবুজ আলখেল্লা পরে দাঁড়িয়ে আছেন। তার কোমরবন্ধে মুক্তা খচিত এবং গলায় আকাটা চুনি আর পান্নার গর্জের শোভা পায়। তার মাথায় সোনার মুকুট আর কোমরে আলঙ্গির ঝুলছে। তার পাশে উপযুক্ত রাজকীয় পরিচ্ছদে সজ্জিত হয়ে হুমায়ুন দাঁড়িয়ে রয়েছে এবং তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে বয়োজ্যেষ্ঠ মোল্লার দল। সবার পরনে কালো আলখেল্লা আর ডান হাতে কোরআন শরীফ। বাবর কথা বলতে আরম্ভ করে। ভাইরা, আমাদের এলাকায় অনুপ্রবেশের দুঃসাহস দেখিয়েছে উদয়পুরের যে ভুইফোর রানা। আগামীকাল আমরা তার বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের উদ্দেশ্যে যাত্রা করব। সে আমাদের ধর্মের অনুসারী নয়। সে সত্যিকারের এক আল্লাহর উপাসনা না করে বহু দেবতার পূজা করে থাকে। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে সে মনে করেছে পৃথিবীর বুকে বহুবার সে জন্ম লাভ করবে, আর এজন্যই বোধহয় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা তাকে আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আমাদের সাহস প্রমাণ করে দেখাব। আমরা আমাদের একমাত্র জীবন ত্যাগ করতে বিন্দু মাত্র ভীত নই, তার কারণ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে শহীদ হলে আমাদের বেহেশত নিশ্চিত। আমি আমাদের মোল্লাদের সাথে আমাদের চারপাশে যেসব জ্ঞানী আর পুণ্যবানদের তোমরা দাঁড়িয়ে থাকতে দেখছ আলোচনা করেছি। তারা একমত হয়েছে যে আমরা যেহেতু কাফেরদের সাথে লড়াই করছি, আমাদের আল্লাহর প্রেমে উজ্জীবিত সাহসের শ্রেষ্ঠত্ব প্রকাশের নিমিত্তে এই যুদ্ধকে আমরা পবিত্র ধর্মযুদ্ধ বা জিহাদ ঘোষণা করতে পারি। আমরা আল্লাহর জন্য, আমাদের বিশ্বাসের জন্যেই যুদ্ধ করব। তার নামের মহিমায় ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আল্লাহু আকবার, আল্লাহ মহান। সৈন্যবাহিনীর সামনের সারি থেকে উচ্চ কণ্ঠে সম্মতির আওয়াজ ভেসে আসে এবং মাত্রা আর উদ্দীপনা বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে পুরো বাহিনীর ভেতরে সেটা ছড়িয়ে পড়ে। সৈন্যরা শূন্যে তাদের তরবারি তুলে ধরে এবং উন্মত্তের মতো ঢালে আঘাত করতে থাকে। কয়েক মিনিট পরে বাবর হাতের তালু নিচের দিকে করে অনবরত আন্দোলিত করে সবাইকে একবার চুপ থাকতে বলে। উপস্থিত সবাই চুপ করতে সে পুনরায় বলতে শুরু করে, শোনো, তোমরা সবাই জানো আমি এমন একজন মানুষ যে এখনো আল্লাহর নির্দেশ পুরোপুরি পালন করতে সমর্থ হইনি। আমরা সবাই যেমন, আমিও দুর্বলতার কারণে রিপুর কাছে আত্মসমর্পণ করেছি। তোমরা জানো আমি মদ্যপান পছন্দ করি। তোমরা গজনীর সুরার কথা শুনে থাকবে। বছরের সেরা আঙ্গুর থেকে প্রস্তুত এই সুরা, যা কয়েক সপ্তাহ আগে আমি খাইবার গিরিপথের ভেতর দিয়ে নিজের ভোগ স্পৃহা চরিতার্থ করার জন্য আনিয়েছিলাম। পবিত্র যুদ্ধের প্রতি আমার নিষ্ঠা প্রকাশের নিমিত্তে আজ থেকে আমি মদ্যপান ত্যাগ করার ঘোষণা দিচ্ছি এবং আমার ছেলে হুমায়ুনও একই শপথ নিচ্ছে। আমার এই শপথের প্রতীকী প্রকাশ হিসেবে বহু কষ্টে হিন্দুস্তানে আমার নিয়ে আসা গজনীর সুরা এখন আমরা মাটিতে ঢেলে দেব। বাবর কথা শেষ করার মাঝেই সে আর হুমায়ুন মাথার উপরে কুঠার তুলে ধরে
এবং মঞ্চের সামনে সুরা রাখার কাঠের পিপেতে আঘাত করলে পিপে ফুটো হয়ে ভেতরের চুনির মতো লাল মদ বের হয়ে ধুলার সাথে মিশে মাদকতাময় কাদার সৃষ্টি করে। এবারে উল্লাসের তীব্রতা প্রথমবারের চেয়েও যেন বেশি। বাবরের অমাত্য আর সেনাপতিরা সাথে অনেক সাধারণ সৈন্য পরস্পরের সাথে চিৎকারের প্রতিযোগিতায় নেমে বলে যে তারা নিজেদেরকেও বদলাতে ইচ্ছুক এবং মদ্যপান থেকে তারা বিরত থাকবে। তারা বলে যে পবিত্র আর পরিশুদ্ধ হয়ে তারা নিশ্চয়ই বিজয়ী হবে। বাবর একটা নিচু টিলার উপর দাঁড়িয়ে খানুয়ার নিকটবর্তী রাজস্থানের মরুভূমির লাল বালিরাশির দিকে তাকিয়ে আছে। তার ঠিক পিছনে রয়েছে মূলত মাটির ইটের তৈরি বাড়িঘর সমৃদ্ধ খানুয়া গ্রাম। গ্রামের মাঝখানে মায়ের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে রানাশঙ্কর নির্মিত বেলে পাথরের উপরে জটিল কারুকার্য খচিত হিন্দু রীতির মন্দির। বাবর ন্যাড়া মাথার সাদা আলখেল্লা পরিহিত পুরোহিতদের দাঁড়িয়ে থেকে মন্দির গায়ে রানা বা তার মায়ের স্মরণে খোদাই করা সব নিদর্শন তার লোকেরা গুড়িয়ে দিয়েছে বা বিকৃত করেছে সেটা দেখতে বাধ্য করেছে। তারপরে সে পুরোহিতদের গ্রাম থেকে বের করে দিয়েছে। বাবর জানে যে তারা বেত্রাহত কুকুরের মতো সংবাদটা রানাশঙ্কের কাছেই ছুটে নিয়ে যাবে। যেমন আশা করা হয়েছিল, রানাশঙ্কের রাজপুত সম্মান এই অপমানকে বরদাস্ত করতে ব্যর্থ হয় এবং এই মুহূর্তে রানা বাবাজি নিজের সমতলের 3 মাইল দূরে এসে শিবির স্থাপন করেছে। তার শিবির এখনও যদিও ভোরের প্রথম কুয়াশার চাদরে মোড়া, কিন্তু ভোররাতে পাঠানো গুপ্তদূতের দল একটু আগে ফিরে এসে বাবরকে জানিয়েছে যে তারা শত্রু শিবিরে আক্রমণের প্রস্তুতি গ্রহণের সুনিশ্চিত দৃশ্য এবং আওয়াজ পেয়েছে। রান্নার আগুন চাপানো হয়েছে, তরকারিতে শেষ মুহূর্তে শান দেওয়া চলেছে, ঘোড়াগুলোতে জিন চাপানো হয়েছে এবং সারিবদ্ধ হবার সংকেতধ্বনি দেয়া হচ্ছে। বাবরের নিজস্ব সেনা শিবির কয়েকদিন আগে ঠিক খানুয়ায় তার বাহিনী হাজির হবার অব্যবহিত পরেই আগের মতোই তার লাল তাঁবুটা কেন্দ্রস্থলে রেখে বিন্যস্ত করে। বাবর বলে, আমার ধারণা পানিপথের মতো একই যুদ্ধকৌশল আমাদের অবলম্বন করা উচিত, কিন্তু সেই সাথে আমাদের উচিত হবে পাহাড়ের উচ্চতা ব্যবহার করে আমাদের অবস্থান আরও সমুন্নত করা। আমরা কামানগুলো পাহাড়ের মাথায় স্থাপন করতে পারি এবং পাহাড়ের চারপাশে পরিখা আর মাটির বেষ্টনী নির্মাণ করে তাদের সুরক্ষার বন্দোবস্ত করতে পারি। বাবরের বহুদিনের পুরাতন সেনাপতি মৃতভাষী হাসান হিজারি বাদাখশান থেকে আগত একজন তাজিক। প্রায় 20 বছর সে বাবরের অধীনে সেনাপতির দায়িত্ব পালন করে আসছে। সে বলে, সেটা উত্তম প্রস্তাব সুলতান, কিন্তু রানাশঙ্কের কাছে আনুমানিক 200-র মতো হাতি রয়েছে আর সে মূলত তার অশ্বারোহী বাহিনীর উপরে নির্ভরশীল। পানিপথের চেয়ে এখানে আমাদের সেনাবিন্যাস অনেক লম্বা হবে। হিমবাহের মতো ধেয়ে আসা হাতির চেয়ে ঘোড়া অনেক দ্রুতগামী, যদিও কম ভীতিকর। কামানের গোলাতে রাজপুতদের অশ্বারোহী বাহিনী হতাহতের শিকার হলেও কামান দিয়ে তাদের দমানো যাবে না। আমাদের সেনাবিন্যাসের কোথাও কোথাও তারা ভেতরে ঢুকে পড়তে পারে, সেই জন্যেও আমাদের প্রস্তুত থাকা দরকার। বাবর বলে, আপনি ঠিকই বলেছেন। পাহাড়ের মাঝামাঝি তীরন্দাজ আর মাস্কেরধারীদের একটা সারি বাড়তি প্রতিরক্ষা ব্যূহ হিসাবে আমরা মোতায়েন করতে পারি। হাসান হিজারি বলে, আমাদের এখানে অশ্বারোহী বাহিনীও প্রস্তুত রাখতে হবে। প্রতিরক্ষা ব্যূহের কোথাও যদি ফাটল দেখা দেয় তবে সেইটা সামলাবার জন্য। হুমায়ুন বলে, আমাকে সেটা সামলানোর দায়িত্ব দেয়া হোক। বাবর হুমায়ুনকে নিষেধ করতে পারে না। গত কয়েকদিন বাবরের সৈন্যরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে, পরিখা খনন করে, কামানগুলোকে ষাঁড় দিয়ে টেনে পাহাড়ের মাথায় তোলে। তারা মালবাহী গাড়িগুলোর পাশে কাঠের তক্তা দিয়ে চাকা আড়াল করে সেগুলোকে স্থানান্তরযোগ্য প্রতিবন্ধকতায় রূপান্তরিত করে। হুমায়ুন কয়েক মিনিট আগে বাবরের সাথে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে সামান্য কিছু পরিবর্তন ছাড়া কোনো খুঁত পায় না। বাবাকে আলিঙ্গন করে পাহাড়ের সামান্য নিচে অবস্থিত অশ্বারোহী বাহিনীর সাথে যোগ দেবার জন্য চলে যায়। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বাবর আসন্ন যুদ্ধে হুমায়ুনের কুশল কামনা করে। হুমায়ুনের প্রতিবাদ সত্ত্বেও সে যুদ্ধবাজ তরুণের নিরাপত্তার জন্য তার সাথে একটি শক্তিশালী দেহরক্ষী বাহিনী দিয়েছে। হাসান হিজারি তাজিকদের ভেতর থেকে বাছাই করা 40 জন যোদ্ধা দেয়। বাবর এর বেশি আর কিছু করতে পারবে না, কিন্তু এরপরও বাবর উদ্বিগ্ন থাকে।
পানিপথের যুদ্ধের শেষে বাবুরির মাটিতে হাত ঘষ্টাতে থাকা স্মৃতি এখনো দগদগ হয়ে আছে যে। কুয়াশার আবরণ কেটে যেতে শুরু করেছে এবং বাবর দেখতে পায় যে রাজপুতেরা পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। সারির পরে সারি অশ্বারোহী বাহিনী দেখা যায়। বাবরের গুপ্তচরেরা হিসাব করেছে যে রানার সৈন্যদের সাথে তাদের বাহিনীর অনুপাত কমপক্ষে 4 জনে 1 জন। সহসা এক লম্বা রাজপুত অশ্বারোহী ঘোড়া ছুটিয়ে বাবরের সেনাবাহিনীর দিকে এগিয়ে আসে। তার পরনে কমলা রঙের পোশাক, তার ঘোড়ার জিন আর লাগামও একই রঙের টাসেল দিয়ে সজ্জিত। তার সাদা ঘোড়ার মাথা থেকে একটা চকচকে ইস্পাতের শিরস্ত্রাণ, যা সকালের রোদে রীতিমতো চমকাচ্ছে। বাবরের প্রতিরক্ষা ব্যূহ থেকে মাত্র 100 গজ দূরে সে ঘোড়াটাকে বৃত্তাকারে ঘোরাতে থাকে আর চিৎকার করে, অনেকটা যুদ্ধ শুরুর ঘোষণার ভঙ্গিতে। বাবর তার মাস্কেটধারীদের অশ্বারোহীর ভবলীলা সাঙ্গ করার আদেশ দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে। মাস্কেটধারীরা বাবরের নির্দেশ পালন করে। লোকটা গুলির আঘাতে ঘোড়া থেকে পড়ে যায়, কিন্তু তার পা রেকাব আটকে যায় এবং ঘোড়াটা তাকে সেই অবস্থায় ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে রাজপুত অবস্থানের দিকে টেনে নিয়ে যায়। পাথুরে মাটিতে ক্রমাগত আঁচড়াতে থাকার ফলে লোকটির কমলা পাগড়ি পরিহিত মাথা শীঘ্রই রক্তাক্ত মণ্ডে পরিণত হয়। বাবর ঠিক যা আশা করেছিল। প্রথাগত আক্রমণ শুরুর আহ্বানের প্রতি তার ক্রোধের বহিঃপ্রকাশ রাজপুতদের মাঝে বিশৃঙ্খল হটকারী একটা আক্রমণ প্রবণতা সৃষ্টি করে। তাদের অশ্বারোহী বাহিনী শীঘ্রই রানা শঙ্কের মোতায়েন করা 100 রণহস্তির থেকে অনেকটাই এগিয়ে সামনে চলে আসে। বাবর তার তরবারি নামিয়ে গোলন্দাজ বাহিনী, মাস্কেটধারী আর তীরন্দাজদের সংকেত দেয় শত্রুপক্ষ পাল্লার ভেতর প্রবেশ করা মাত্র গুলিবর্ষণ করতে। পাহাড়ের ওপরে বাবরের অবস্থান থেকে রাজপুত বাহিনীকে একটা বিশাল ঢেউয়ের মতো মনে হয় তারা বাবরের অবস্থান গ্রাস করার জন্যে ধেয়ে আসছে। এখানে সেখানে একটা ঘোড়া কি 2টা সৈন্য মাটিতে আছড়ে পড়ে। কখনো কখনো কামানের গোলা আপাত দৃষ্টিতে গদাই লস্করি, কিন্তু আসলে দ্রুত গতিতে ধাবমান হাতির গতি রুদ্ধ করে। কিন্তু কিছুতেই তাদের সামনে এগিয়ে আসার গতি থামার লক্ষণ দেখা যায় না, যতক্ষণ না তারা পরিখা আর বেষ্টনীর ওপরে আছড়ে পড়ে, যার আড়াল থেকে বাবরের তীরন্দাজের দল যান্ত্রিক ভঙ্গিতে তীর নিক্ষেপ করে চলেছে। বাবর পাহাড়ের ঢাল থেকে মাস্কেটধারীদের নল থেকে ধোঁয়া নিঃসরিত হতে দেখে এবং কামানের মুখ থেকে তীব্র কটু গন্ধযুক্ত ধোঁয়া চারিদিকে নির্গত হয়। বাবরের প্রতিরক্ষা ব্যূহের পশ্চিম বাহুর এক স্থানে বাবর দেখতে পায় রাজপুত অশ্বারোহীদের একটি দল ভেতরে ঢুকে পড়েছে, বাবরের বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়ে, এবং সৈন্যরা বেষ্টনীর সামনে দিশেহারা হয়ে পিছিয়ে পড়ে পুনরায় সংগঠিত হতে। অবশ্য পূর্ব দিকের বাহুতে বাবর দেখে রাজপুত অশ্বারোহীদের একটা দল মাটির বেষ্টনীর ওপর লাফিয়ে অবতরণ করে। ঘোড়া দাবড়ে ঢালে উঠে এসে অবস্থানকারী মাস্কেটধারী আর তীরন্দাজদের ছত্রভঙ্গ করে দেয়। বাবর বেশ কয়েকজনকে রাজপুতদের তরবারির ঘায়ে ভূমিশয্যা নিতে দেখে। রাজপুতরা এরপরে কামানের দিকে এগিয়ে যেতে শুরু করে। বাবর সাথে সাথে হুমায়ুনকে ইশারায় তার অশ্বারোহী বাহিনী নিয়ে এগিয়ে যেতে বলে। হুমায়ুন তার তাজিক দেহরক্ষীদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় তাড়াহুড়ো করে বিশৃঙ্খল ভঙ্গিতে পাহাড়ের ঢাল বেয়ে রাজপুতদের উপরে ঝাঁপিয়ে পড়ে। হুমায়ুনের আক্রমণের দাপটে টিকতে না পেরে অনেক রাজপুত অশ্বারোহী ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। অন্যরা তার সাথে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হয় এবং বেষ্টনীর পেছন থেকে প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত সৈন্যরা সরে যেতে সেখান দিয়ে লাফিয়ে আরও রাজপুত সৈন্য এসে যোগ দেয়। হুমায়ুন বীরত্বের সাথে লড়াই করে, কিন্তু ধোঁয়ার আড়াল সরে যেতে বাবর তাকিয়ে দেখে রাজপুত সৈন্যরা হুমায়ুনকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তারপরে আবার ধোঁয়া এসে তাদেরকে পুরোপুরি গ্রাস করে ফেলে। বাবরের কাছে মনে হয় 1 যুগ পরে যেন আবার ধোঁয়ার আড়াল সরে যায়, কিন্তু বস্তুতপক্ষে ধোঁয়া কিছুক্ষণ পরে সরে যায় যখন সে দেখে যে রাজপুতরা পাহাড় বেয়ে পালিয়ে যাচ্ছে এবং বেষ্টনীর ওপাশে সরে পড়ছে। 5 মিনিট পরে হুমায়ুন ঢাল বেয়ে তার কাছে উঠে আসে। বাবর বলে, এত ধোঁয়া আমি ঠিকমতো বুঝতে পারিনি, ওখানে কি ঘটেছিল? হুমায়ুন বলে, আমাদের প্রথম আক্রমণের ঝাপটা তাদের সামান্যই পিছু হটে নিয়ে যায়, কিন্তু তারা পুনরায় সংগঠিত হয় এবং আমাকে দলনেতা বুঝতে পেরে বাকিদের থেকে আলাদা করতে চেষ্টা করে।
বাবর বলে, বাছা, এ পর্যন্ত আমিও দেখেছি। হুমায়ুন বলে, আব্বা, আমাদের দেহরক্ষীরা তাদের প্রয়াস ব্যর্থ করে দেয়, আর আমি রাজপুতদের সুদে আসলে তাদের এই প্রয়াসে উত্তর দেই। আমরা জটলার ভেতর থেকে বের হয়ে এসে তাদের একজন সেনাপতিকে আক্রমণ করি। বিশাল কালো গোফালা এক যোদ্ধা, যার পাগড়িতে ময়ূরের পালক গোজা ছিল। আমি প্রথমে তার কাছে পৌঁছাই এবং গলা আর মুখ লক্ষ্য করে একবার তরবারি চালাতেই সে জিনের পিঠ থেকে উল্টে গিয়ে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকে। বাকি যোদ্ধারা কার্যত এর ফলে উৎসাহ হারিয়ে ফেলে এবং মাস্কেটধারীরা পাশের নতুন অবস্থান গ্রহণ করায় তাদের সহায়তায় আমরা পিছু হটে যাই। শীঘ্রই আমাদের ব্যূহ আবার সুরক্ষিত হয় এবং সামনের বেষ্টনীতে আবারও সেনা বিন্যাস করা হয়। বাবর হেসে বলে, তুমি দারুণ দেখিয়েছ হুমায়ুন। হুমায়ুন বলে, আমাদের কি এগিয়ে গিয়ে তাদের আরও আক্রমণ করা উচিত না? বাবর বলে, না, এখনো সময় হয়নি। তাদের উদ্যম বা শক্তি কোনোটাই এখনো প্রশমিত হয়নি। ওই দেখো, তারা পুনরায় আক্রমণের জন্য একত্রিত হচ্ছে। তুমি বরং আমার লোকদের কাছে পানির থলি আর তীর পৌঁছে দিতে সরবরাহকারীদের নির্দেশ দাও। যুদ্ধ কেবল শুরু হয়েছে। বাবরের আশঙ্কাটাই সঠিক প্রমাণিত হয়। সারা দিন প্রচণ্ড গরমের ভেতরে রাজপুত বাহিনী থেকে আক্রমণের পর আক্রমণ আসতে থাকে। প্রতিবারই প্রতিরক্ষা বুহে ফাটল ধরার আগেই তাদের প্রতিহত করা হয়। বেষ্টনীর কাছে মৃত, আহত মানুষ আর ঘোড়ার স্তূপ জমে ওঠে। বাবর আহত এক রাজপুত যোদ্ধাকে আধা হামাগুড়ি আধা পায়ে হেঁটে রাজপুত শিবিরের দিকে এগিয়ে যেতে দেখে। ধীরে ধীরে প্রচণ্ড কষ্ট সহ্য করে সে 700 গজ পেছনের দিকে এগিয়েছে যখন রাজপুত অশ্বারোহী বাহিনীর একটি নতুন ঝটিকা আক্রমণ তার দিকে আবার ধেয়ে আসে এবং বেচারার লাশ পাথুরে মাটিতে দুমড়ে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে যায়। তার মাথার পাগড়ি অর্ধেক খুলে যায় এবং মাঝে মাঝে বাতাসের আন্দোলনে একমাত্র সেটাকেই নড়াচড়া করতে দেখা যায়। সূর্য যখন প্রায় অস্তমিত হয়ে আসছে, এমন সময় হুমায়ুন তার বাবার পাশে দাঁড়িয়ে আরেকটা আক্রমণের প্রস্তুতির দিকে আঙ্গুল তুলে তাকায়। সে বলে, ওরা সম্ভবত আরেকটা আক্রমণের পায়তারা করছে। হাতি আর অশ্বারোহী বাহিনী আগের মতোই সুসজ্জিত করা হয়েছে, কিন্তু ওদের মাঝে পদাতিক বাহিনীর একটা বিশাল অংশ সমবেত হয়েছে দেখা যায়। এমনটা আজ সারাদিনে দেখা যায়নি। আর এবার আগের চেয়ে অনেক বেশি পরিমাণে তারা সৈন্য সমাবেশ ঘটিয়েছে। ভাব দেখে মনে হচ্ছে পরিচারক আর শিবিরে অস্ত্র ধরতে পারে এমন সবাইকে এনে জড়ো করানো হয়েছে। বাবর বলে, সম্ভবত তাই। আমি শুনেছি মামুলি পানি সরবরাহকারীও নাকি পরাজিত হয়ে ফিরে যাবার চেয়ে একটা শেষ আক্রমণ করে নিজের জীবন উৎসর্গ করতে পছন্দ করে। তারা এই আক্রমণকে বলে জওহর। আক্রমণের আগে তারা পুজো করে এবং তাদের সংকল্প দৃঢ় করতে দেবতার সামনে বলি দেয়। হুমায়ুন বলে, আমাদের এক হিন্দু মিত্র আমাকে বলেছে এই ধরনের আক্রমণের আগে তারা আফিম খেয়ে নেয় ভয় আর আঘাতের যন্ত্রণা লাঘব করতে। বাবর বলে, হ্যাঁ, কোনোই সন্দেহ নেই তাতে। ওই যে তারা এগিয়ে আসছে। তুর্যধ্বনি, ঢোলের সম্মোহনী বোল আর খোল করতালের বিশাল শব্দে রাজপুত বাহিনীটা এগিয়ে আসতে থাকে। এবার তাদের অগ্রসর হওয়ার বেগ অনেক স্লথ, সাথে পদাতিক সৈন্য রয়েছে বলে। বাবর চিৎকার করে হুমায়ুনকে বলে, সহিসকে আমার ঘোড়া প্রস্তুত রাখতে বলো। সময় হলে এবার আক্রমণের নেতৃত্ব আমি দেব। হুমায়ুন বলে, আব্বা, আমিও আপনার পাশে থাকতে চাই। অবশ্যই পুত্র, কিন্তু তার আগে আমাদের বাদ্যযন্ত্রীদের বলো যে রাজপুত বাহিনীর চেয়ে বেশি আওয়াজ করতে এবং আমাদের সব সেনাপতিকে জানিয়ে দাও যে রাজপুতরা প্রতিবার রণহুঙ্কার দেওয়ার সাথে সাথে তারাও যেন উত্তরে আল্লাহু আকবার বলে চেঁচিয়ে ওঠে। এটা তাদের মনোবল বৃদ্ধি করবে। অগোছালো রাজপুত বাহিনী সামনে এগিয়ে আসে। বাবরের গোলন্দাজ বাহিনী কামানের গোলা বর্ষণ করে তাদের প্রভূত ক্ষতি সাধন করে। মাস্কেট আর তীরন্দাজের দল ঘোড়ার পিঠ খালি করতে থাকে। মাঝে মাঝে একটা হাতি হয়তো কাত হয়ে উল্টে পড়ে যায়। আহত এবং আতঙ্কে ঘুরে দাঁড়িয়ে চারপাশে সবাইকে বিপর্যস্ত করে তোলে। রাজপুত বাদকের দল এখনও তাদের সম্মোহনী বাজনা অব্যাহত রেখেছে। সারির মাঝে সৃষ্ট ফাঁকা স্থান পূর্ণ হওয়া বজায় থাকে। বাবরের মাথায় ম্যামার আর আল্লাহু আকবার ধ্বনি তালগোল পাকিয়ে যায়। কামানের শব্দ আর আহতদের আর্তনাদ যেন শব্দ আর ধ্বনির ভেতরে চাপা পড়ে যায়।
বেষ্টনী থেকে মাত্র 200 গজ দূরে যখন রাজপুত বাহিনী তাদের অশ্বারোহী বাহিনী পূর্ববর্তী আক্রমণে নিহতদের লাশের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে ধেয়ে আসে। পদাতিক বাহিনী তাদের মৃত সহযোদ্ধাদের লাশ কোমল পাদানির মতো ব্যবহার করে পরিখা অতিক্রম করতে চায়। পুরো প্রতিরক্ষা ব্যূহ জুড়ে ব্যক্তিগত আর দৃঢ় প্রতিজ্ঞ হাতাহাতির যুদ্ধ শুরু হয়। বাবর আর হুমায়ুন যেখানে দাঁড়িয়ে ঠিক তার পাদদেশে সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। আমরা ওইখানে আমাদের বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ব, কোষ থেকে আলমগীর টেনে বের করে বাবর। বাবর তার অশ্বারোহী বাহিনীকে আরও একবার সামনে এগিয়ে নিয়ে যেতে আদেশ দেয়। তারপরে তাদের নেতৃত্ব দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে অবশিষ্ট বেষ্টনী অতিক্রম করে সরাসরি লড়াইয়ে অবতীর্ণ হয়। এবার পাহাড়ের উপর থেকে তাদের দিকে ধেয়ে আসা আক্রমণের তোড়ের সামনে রাজপুত বাহিনী পিছু হটে যেতে বাধ্য হয়। তাদের ঘোড়া পেছনে সরে গিয়ে পদাতিক বাহিনীকে পিষ্ট করে। বাবর এগিয়ে যেতে যেতে খেয়াল করে এক রাজপুত তীরন্দাজ তাকে লক্ষ্য করে ধনুক উঠিয়েছে এবং বাবর এগিয়ে গিয়ে তাকে নিষ্ক্রিয় করার আগেই ধনুক থেকে নিক্ষিপ্ত তীর তার ঘোড়ার জিনের চামড়ার হাতলে এসে গেঁথে যায়। বাবর রাজপুত তীরন্দাজের অরক্ষিত দেহ লক্ষ্য করে তরবারি চালায়। অল্প সংখ্যক রাজপুত যোদ্ধা সামর্থ্য থাকা সত্ত্বেও ইস্পাতের তৈরি মিহি বর্ম পরিধান করে এবং সে বাবরের ঘোড়ার পায়ের কাছে আছড়ে পড়ে। রাজপুত বাহিনীর ভেতর থেকে বের হয়ে এসে বাবর তার ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়ে অপেক্ষা করতে থাকে। বাবর উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে দেখে হুমায়ুনের শিরস্ত্রাণ কোথায় যেন পড়ে গেছে। তারপরে তারা আবার রাজপুত বাহিনীর দিকে ধেয়ে যায়। যদিও রাজপুতেরা বীরের মতোই যুদ্ধ করে, কিন্তু কমলা রঙের পোশাক পরিহিত যোদ্ধার দল শীঘ্রই বেষ্টনীর ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র দলে আটকে পড়ে এবং নিশ্চিহ্ন হতে থাকে। 5 জনের একটা দলকে আত্মসমর্পণের সুযোগ দেয়া হলে তারা পরস্পরকে জড়িয়ে ধরে এবং একে অন্যকে তরবারিতে বিদ্ধ করে। কিন্তু সর্বত্রই যুদ্ধের তীব্রতা হ্রাস পাচ্ছে। বাবর এবার বুঝতে পারে বিজয় তার কুক্ষিগত হয়েছে। ঠিক সেই সময় বাবর খেয়াল করে তার 100 গজ ডানে হুমায়ুন মাটিতে পড়ে রয়েছে এবং তার 3 জন দেহরক্ষী তার দেহের নিম্নাংশের বস্ত্র কেটে সরিয়ে দিচ্ছে। বাবর এগিয়ে যেতে থাকলে পিতৃসুলভ আশঙ্কা নিমিষে বিজয়ের আনন্দ ম্লান করে দেয়। সে হুমায়ুনকে সজাগ দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যদিও বেচারা ব্যথায় কুঁচকে রয়েছে। হুমায়ুন বলে, কিছু না আব্বা, শুধু উরুতে একটা তীর বিদ্ধ হয়েছে। পলাতক রাজপুতদের কারো ছোড়া একটা তীর কপালগুনে এখানে লেগেছে। তীরটা হুমায়ুনের দেহের ভেতর প্রবেশ করেছে। তীরটা তার ছেলের পায়ের আরেক পাশ দিয়ে বের হয়ে রয়েছে এবং রক্ত তীরটার ধাতব ফলা বেয়ে চুয়ে বের হচ্ছে। বাবর বলে, আমি আমার ছেলের কাঁধ ধরছি। বাবর হুমায়ুনের দেহরক্ষীদের বলে, তোমাদের একজন তার গোড়ালি চেপে ধরো। তোমাদের ভেতরে যে শক্তিশালী সে তীরটা টেনে বের করে আনবে। মনে রাখবে, একদম সোজা টান দেবে, কোনো ধরনের মোচড় দিবে না। হুমায়ুন, শক্ত হও। বাবর তার ছেলের কাঁধ চেপে ধরে, সাথে সাথে আরেকজন তার পা চেপে ধরলে অন্যজন ঝুঁকে পড়ে 2 হাতে তীরটার বাহু ধরে এবং এক টানে বের করে আনে। রক্ত ফিনকি দিয়ে বের হয়, কিন্তু একসময় তা বন্ধ হয়ে যায়। বাবর বলে, একটা কাপড় শক্ত করে ক্ষতস্থানে বেঁধে দাও। আল্লাহ মেহেরবান, সে আমাদের সাথে বিজয় উদযাপনের জন্য উপস্থিত থাকতে পারবে। একটা খাটিয়া তৈরি করে তাকে তাঁবুতে পৌঁছে দাও। না আব্বা, পট্টি বাঁধা হতে আর পরিষ্কার পোশাক পরা হলে আমি আপনার সাথে আমাদের বাহিনীর অবস্থা পর্যবেক্ষণে বের হতে চাই। আধা ঘন্টা পরে সন্ধ্যার আলো আধারির ভেতর বাবর আর হুমায়ুন যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়ায়। মশালের আলোতে বাবরের খাটিয়া বাহকের দল নিজেদের লোকদের উপর ঝুঁকে পড়ে আহতদের মৃত যোদ্ধাদের থেকে আলাদা করে। শিবির অনুসরণকারী ময়দানের চারপাশে আধারের আড়াল ব্যবহার করে মৃত রাজপুত যোদ্ধাদের লাশ থেকে মূল্যবান সামগ্রী খুলে নেওয়ার জন্য হায়নার মতো কাড়াকাড়ি করতে থাকে। বাবর আর হুমায়ুন তাদের দলবল নিয়ে হাজির হতেই তারা আধারে মিলিয়ে যায়। পিতা ও পুত্র নীরবে তাদের আহত যোদ্ধাদের যেখানে রাখা হয়েছে সেই সব তাঁবুর কাছে উপস্থিত হয়। কেউ কেউ অসাড় হয়ে শুয়ে আছে, কেউ বা ক্ষতস্থান থেকে মাছি তাড়ায়, কেউ যন্ত্রণায় আর্তনাদ করছে, কেউ আর্তনাদ করা থেকে বিরত থাকতে হাত কামড়াচ্ছে এবং অন্যদের সাহায্য প্রার্থনা করছে। আব্বাজান, এটা তাহলে সত্যি মারাত্মক আহত যারা, তারা হয় মায়ের জন্য নতুবা আল্লাহর জন্য কান্নাকাটি করে। বাবর বলে, তাদের প্রশান্তিদায়ক স্থান তাদের মায়ের কাছেই এবং আল্লাহ তাদের পরবর্তী জীবনের বিশাল আশার স্থল। বাবর চুপ করে থেকে কি ভাবে, তারপর আবার বলে,
হুমায়ুন, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এই লোকগুলো সাহসিকতা আর আত্মত্যাগের কারণেই আমরা আজ হিন্দুস্তানের একচ্ছত্র অধিপতি হতে পেরেছি। আমরা তাদের এই বলিদানের বদলে তাদের পরিবার যেন সুখে শান্তিতে থাকে তার ব্যবস্থা করব, এবং যারা বেঁচে আছে তাদের যথোপযুক্ত প্রতিদান দেওয়ার ব্যবস্থা করব। সবচেয়ে বড় কথা, আমরা এই জন্যে তাদের কাছে ঋণী, এবং তাদের এই আত্মদান নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আমাদের নেই। কিন্তু একই সাথে আত্মত্যাগ আর মৃত্যুর মাঝে আটকে থাকলে চলবে না। সবাই, শাসক বা প্রজা নির্বিশেষে, সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বেশি সচেতন হয়ে উঠবার অর্থ হল দুর্বল আর দ্বিধাগ্রস্ত হয়ে পড়া। আজ রাতে আমরা আমাদের বিজয় উদযাপন করব। আমরা আমাদের সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করেছি। তার সমূলে ধ্বংস হওয়ার খবর যখন অন্যান্য শাসকরা জানতে পারবে, তখন তারা আমাদের আক্রমণের কথা চিন্তাও করবে না। আমাদের সাম্রাজ্যের জন্য আজ আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করেছি। পরের দিন দুপুর নাগাদ ছায়া দীর্ঘ হতে শুরু করলে বাবর আরও একবার তার চারপাশে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেয়। অনেকের শরীরে পট্টি বাঁধা, কেউ আবার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবর বলে, ভাইরা, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। তিনি আমাদের ন্যায়সঙ্গত কারণের প্রতি তোমাদের বিশ্বাস আর তোমাদের সাহসের জন্য আমাদের মহান এক বিজয় দান করেছেন। আমরা আরও একবার তৈমুরের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেদের যথার্থতা প্রমাণ করেছি, এবং ইতিহাস আমাদের এভাবেই স্মরণ করবে। গতরাতে আমরা বিজয় উল্লাস করেছি, এবং আগ্রায় ফিরে যাবার পরে, যা কেবল 4 দিনের দূরত্বে অবস্থিত, আমি আরও একবার আমার কোষাগার উন্মুক্ত করে তোমাদের সবাইকে উপযুক্তভাবে পুরস্কৃত করব। আমি গতরাতে এক বন্দীর কাছ থেকে জানতে পেরেছি যে যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে রানা শঙ্ক, আমাদের উদ্ধত প্রতিপক্ষ, আমাদের সামনে দাঁড়াবার সাহস দেখিয়েছিল যে পেটে মারাত্মক আঘাতপ্রাপ্ত হবার কারণে তাকে 4টা ঘোড়ার মাঝে একটা হালকা খাটিয়ায় করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়। আজ গুপ্তদূতেরা, রাজপুতেরা আবার যুদ্ধের জন্য একত্রিত হচ্ছে কিনা দেখতে গিয়ে এখান থেকে 10 মাইল দূরে একটা রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মঞ্চ তৈরি করা হয়েছে দেখতে পায়। মাঠে কাজ করতে থাকা এক কৃষক তাদের জানায় যে সেটা রানা শঙ্কের জন্য নির্মিত হয়েছে, যিনি নিকটেই দেহ ত্যাগ করেছেন, আর তার দেহরক্ষীরা তার জন্য মঞ্চটা তৈরি করেছে। আমাদের গুপ্তদূতেরা ক্ষেতের ভেতরে লুকিয়ে থেকে দেখে যে সত্যি সত্যি তার দেহ মঞ্চের উপরে স্থাপন করা হয়েছে। কাঠের স্তূপের নিচে আগুন জ্বালাবার পরই কেবল তারা সেই স্থানটি ত্যাগ করে। পেছনে তাকিয়ে তারা কমলা আগুনে আকাশ উজ্জ্বল হয়ে উঠেছে দেখেছে। রানা তার 81তম ক্ষতচিহ্ন উদযাপনের জন্য আর বেঁচে নেই। আগুনের শিখা আমাদের এই নতুন ভূমি থেকে উচ্ছেদের রাজপুতানা আশা ভস্ম করে দিয়েছে। বাকি যারা বেঁচে আছে, যারা এখন আমাদের বিরুদ্ধে মনে মনে আমাদের সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, তারা আমাদের মোকাবিলা করার ফলে কি দুর্গতি হতে পারে এবার বুঝতে পারবে। আমরা আবারও তৈমুরীয় রীতি অনুসরণ করব। আমি শত্রুপক্ষের মৃত যোদ্ধাদের মাথা কর্তনের হুকুম দিয়েছি, এবং এখান থেকে আগ্রা পর্যন্ত প্রতিটা চৌরাস্তায় একটা করে কর্তৃত্বমুণ্ডের স্তূপ তৈরি করতে বলেছি। আশা করা যায় আমাদের শত্রুরা এই স্তূপ দেখেই ভয়ে পচে মরবে। সেদিন সন্ধেবেলা হুমায়ুন তার আব্বাজানের বিশাল লাল রঙের যুদ্ধের জন্য নির্ধারিত তাঁবু যেখানে, ধীরে ধীরে সেই কামরায় প্রবেশ করে। যুদ্ধের স্মৃতি এখন তার মনে তাজা, এবং নতুন রাজ্যে নিজের অবস্থান সম্পর্কে তার মনে উৎকণ্ঠার জন্ম নিয়েছে। তার উচিত আব্বাজানের উত্তরাধিকারী হওয়া, কারণ সে বড় ছেলে। যদিও তৈমুরীয় প্রথা অনুযায়ী বড় ছেলে সবসময় অধিকার বলে উত্তরাধিকারী হয় না। এছাড়া সে বাবরের প্রিয় স্ত্রীর সন্তান। এখন যুদ্ধক্ষেত্রেও সে নিজের যোগ্যতার প্রমাণ করেছে। এখন হয়তো সময় হয়েছে আব্বাজানের সাথে উত্তরাধিকারীর বিষয় আলাপ করার। নিজের পক্ষে নতুন কোনো দায়িত্ব, যেখানে সে নিজের যোগ্যতার আরও প্রমাণ রাখতে পারবে। বাবরের কামরার সোনার কারুকাজ করা ভারী পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করে হুমায়ুন। দেখে তার পিতা একটা নিচু ডিভানে সোনার কারুকাজ, বেগুনি আর সাদা তাকিয়ায় মাথা দিয়ে শুয়ে আছে, আর তার পাশেই রাখা রূপোর একটা হুকো। হুমায়ুনের ভেতরে প্রবেশের শব্দ বা তাকে সে দেখতে পেয়েছে বলে মনে হয় না।
ভাবলেশীন চোখে বাবর তাকিয়ে থাকে। হুমায়ুন কাছে এসে দেখে বাবরের চোখের তারায় দৃষ্টিহীন অভিব্যক্তি এবং তার সবুজ চোখের মণি প্রসারিত হয়ে আছে। হুমায়ুন বাবরের কাঁধে হাত রেখে আলতো করে একটা ঝাঁকি দিলে তার চোখের পাতা পিটপিট করে ওঠে এবং সেখানে ভাষা ফেরত আসে। হুমায়ুন বেটা, তুমি কখন এলে? এই তো আব্বা, কিছুক্ষণ আগে। বাবর বলে, রাতের আহারের পরে আমি ভাং আর আফিম মিশ্রিত একটা হুকো টেনে থাকি, যা আমাকে এই পোড়া মাটির দেশ আর এর অসংখ্য মানুষের ভিড় থেকে আর আমার মনের ভেতর সব ধরনের বিজয়ের আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমি আবার ফারগানার পার্বত্য এলাকায় ফেরত যাই, পান্নার মতো সবুজ ঘাসের দোলা, যার মাঝে লাল টিউলিপ আর নীল আইরিস ফুটে আছে। আমি চঞ্চল নহরের স্বচ্ছ আর ঝকঝকে পানির ধারা বইতে দেখি, প্রতিটা ফোঁটায় একটা পৃথিবী ধারণ করে আছে যারা। আমি আবারও তরুণ বয়সের মতো নির্ভার, বেপরোয়া হয়ে উঠি বেটা। আমার উপরে যেন শান্তির ধারা বর্ষিত হয় এবং আমাকে সব ধরনের দায়িত্ব আর দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। বাবর প্রশান্তিতে হাসে, সামান্য ক্লান্তির ছোঁয়া রয়েছে তার হাসিতে। বাবর বলে, তুমি কি বলো, আমরা কি গোলাপ পানির গন্ধযুক্ত সেই অসাধারণ মিষ্টি আরেকবার খেয়ে দেখব? হুমায়ুন বুঝতে পারে তার আব্বাজান অন্য জগতে চলে গেছেন। হুমায়ুনের উত্তরাধিকারী নিয়ে কথা বলার আলোচনার সময় এটা নয়। তার আব্বাজান এখন অতীত রোমন্থন করছেন, তারও হয়তো তাই করা উচিত। গজনীর লাল মদ আসলেও খেতে দারুণ। পুনরায় পান শুরু করার জন্য তাকে অন্তত বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না। হুমায়ুন বলে, আমি কেবল বলতে এসেছিলাম আগামীকাল আগ্রার উদ্দেশ্যে যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আর এসেছিলাম আপনাকে শুভরাত্রি জানাতে। তাঁবু থেকে বের হয়ে এসে বাবর তারকাখচিত আকাশের দিকে তাকায়। সে তাকিয়ে থাকলে বেহেশতের অনবদ্য নকশার জন্ম দিয়ে আরও তারা আকাশে ফুটে ওঠে। সহসা শিবিরের কোলাহল, মানুষ আর পশুর হাঁকডাক, আগুনের শিখার উজ্জ্বলতা আকাশের স্বর্গীয় আলোর কাছে স্থূল মনে হয়। বাবরকে অস্থির করে তোলে। বাবর তার ঘোড়া নিয়ে আসতে বলে এবং নীরবে বাবর আর হুমায়ুন নিচের অন্ধকারে একাকী ভাবনার রাজ্যে হারিয়ে যাবে বলে ঘোড়ায় চেপে বসে। গঙ্গার পানি বেশ উষ্ণ এবং বাবর ৩৩ স্ট্রোকে বেশ আনন্দেই নদীটা অতিক্রম করে। তার শপথের শেষ অংশ পালন করতে পেরে নিজেকে তার হালকা মনে হয়। ৬ বছর আগে বাবুরিকে নিয়ে বরফ শীতল সিন্ধু নদে সে ঝাঁপ দিয়েছিল এবং সেদিনই মনে মনে পণ করেছিল তার নতুন সাম্রাজ্যের সব প্রধান নদী সে সাঁতরে অতিক্রম করবে। চোখ আর চুল থেকে পানির ফোঁটা ঝেড়ে ফেলে বাবর তীরে উঠে এসে সূর্যের নিচে টান টান শুয়ে পড়ে। নদীর অপর তীরে একটা ঝাঁকড়া নিম গাছের নিচে সবুজ ঘাসের বুকে আগ্রা থেকে ১৫০ মাইল দূরে কনৌজের কাছে অবস্থিত শিবির থেকে তার সাথে আগত দেহরক্ষী আর শিকারীর দল ঘোড়া নিয়ে অপেক্ষা করে। আজ রাতে অন্ধকার হলে সে আর তার লোকেরা পানির উপরে মোমবাতি ধরে মাছ মারতে যাবে। কোনো একটা অজানা কারণে ঝকঝকে আলোর মোহ মাছ কোনো মতোই এড়াতে পারে না, তাদেরকে পানির উপরে তুলে আনে, যেখানে সহজেই তখন তাদের হাত দিয়ে ধরা যায়। বাবর চোখ বন্ধ করে নদীটার কথা ভাবে। তার আদেশে বিদগ্ধ জনেরা হিন্দুস্তানের যে মানচিত্র অঙ্কন করেছে, সেখানে গঙ্গা পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে বাংলা মুলুকের উপর দিয়ে বয়ে গিয়ে বিশাল নীল সাগরে পতিত হয়েছে। একদিন বাবর নিজেকে প্রতিশ্রুতি দেয়, সে পানির বিশাল ঝকঝকে বিস্তার দেখতে পাবে। সে পুরো ব্যাপারটা ঠিকমতো কল্পনাই করতে পারে না। কেমন দেখতে সেটা, যেখানে পানির বুকে দিগন্ত নেমে এসেছে। হিন্দুস্তান এখন তার কাছে বিস্ময়কর, বিভ্রান্তিকর একটা স্থানের নাম। তার মাতৃভূমির সাথে তুলনা করলে এটা আসলেও একটা ভিন্ন জগৎ। এখানে পর্বত, নদী, বনাঞ্চল আর জনহীন প্রান্তর। এখানকার গ্রাম আর পরগানা, এর প্রাণী আর গাছগাছালি, মানুষ আর তাদের ভাষা, এমনকি বৃষ্টি আর বাতাসও একেবারেই আলাদা। কিন্তু বাবর যখন প্রথম সিন্ধু অতিক্রম করেছিল, তখন সে হিন্দুস্তানকে অপরিচিত, এমনকি নিপীড়ক বলেই ভেবেছিল। আর এখন সেই জায়গাটা আদতেই উপভোগ করতে শুরু করেছে।
রানা শঙ্ককে পরাজিত করার পর থেকে বেশিরভাগ সময়ই তার ভ্রমণ করে কেটেছে। ছোটখাটো একটা শহরের আদলে তৈরি করা বিশাল সব শিবিরে তার লাল তাঁবুটা সেই সব শিবিরের একেবারে কেন্দ্রস্থলে স্থাপিত। সমরকন্দ থেকে তৈমুর যেমন একদা পরিদর্শনে বের হতেন, এই সব ভ্রমণের ফলে বাবর সুযোগ পেয়েছে নিজেকে প্রজাদের সামনে উপস্থাপনের, কিন্তু একই সাথে সে জানবার সুযোগও পেয়েছে। রাতের বেলা বাবর অধিক আগ্রহের সাথে রোজ নামচা লিখতে বসে। কৃষকদের মাঠে চাষ করার বিবরণ থেকে দেউতির দল, যারা তাদের লাউয়ের খোলসের পাত্রে ভর্তি তেল আর ধাতব তেপায় যুক্ত মোটা সলতে দিয়ে শহর আর গ্রামাঞ্চলের রাস্তায় আলো জ্বেলে বেড়ায়, সব কিছু সে লিখে রাখে। সেই সব প্রাণী যেটা তার কাছে নতুন দেখছে বলে মনে হয়, তার বর্ণনা লিখতে চেষ্টা করে। যেমন আনন্দোচ্ছল লাফাতে পছন্দ করা নদীর শুশুক। হিন্দুস্তানের সব নদীতে এই শুশুক দেখা যায়। এই শুশুকের চোয়াল কুমিরের চোয়ালের মতো। শীঘ্রই সে আগ্রায় ফেরত যাবে। সেখানের উদ্যানে তার লাগানো গাছগুলো বেড়ে উঠেছে এবং প্রথমবারের মতো কাবুল থেকে আগত মালির দল আঙ্গুর আর তরমুজ ফলিয়েছে। এছাড়া 700 হিন্দুস্তানি পাথরের কারিগর আগ্রায় রানা শঙ্ককে পরাস্ত করার খুশিতে যে মসজিদ নির্মাণ শুরু হয়েছে, সেটা নির্মাণেও বাবর ব্যস্ত। মসজিদের উঁচু কুলুঙ্গিযুক্ত খিলান, ইউয়ান, মার্জিত ভঙ্গিতে ক্রমশ শুরু হয়ে উঠে যাওয়া মিনার এবং তার প্রিয় ফুলের উদ্গত শিল্পকর্ম। হিন্দুস্তানি কারিগরের দল এতটাই নিখুঁতভাবে টিউলিপ আর আইসিস এঁকেছে যেন মনে হবে বাতাসের ঝোঁকায় পেলব ফুলগুলি বুঝি এখন মাথা নেড়ে উঠবে। একটা সুন্দর ভবন নির্মিত হয়েছে। বাবর আগ্রা আর কাবুলের ভেতরে চিঠি চালাচালির একটা ব্যবস্থা সৃষ্টি করেছে। প্রতি 18 মাইল পরে পরে বিশ্রামের স্থান যুক্ত করা হয়েছে। পূর্বেই ভাড়া করা ঘোড়ার বহর আর তার চালককে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়, যাতে চিঠিগুলো হিন্দুস্তানে বাবরের রাজধানী এবং খাইবার গিরিপথের ওপাশে তার ভূখণ্ডে দ্রুত আনা নেওয়া করা যায়। এত কিছু অর্জিত হবার কারণে আজকাল তার রোজনামচায় আগের পাতাগুলো পুনরায় পড়ে দেখতে ভালো লাগে, বিশেষ করে সালতানাতহীন, আশাহীন অবস্থা এবং সমরকন্দের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষা থেকে লেখা হতাশ বিষণ্ণ বিলাপধ্বনি। নিয়তির কি নির্মম পরিহাস! সে তৈমুরের শহর এতদিন দখল করে রাখতে পারেনি, যাতে সে সেখানে স্থায়ী কিছু তৈরি করতে পারে। হিন্দুস্তানে সে টেকসই ইমারত তৈরিতে হাত দিয়েছে। মৃত্যু সময়ে আল্লাহ সহায় থাকলে সে তার সন্তানদের জন্য একটা সমৃদ্ধ সাম্রাজ্যই রেখে যাবে। বাবর উঠে বসে পাশ দিয়ে প্রবাহিত নদীর দিকে তাকিয়ে থাকে। একটা সবুজ কাঠঠোকরা ঝোপঝাড়ের মাঝে ছো দিতে তার ডানায় সূর্যের আলো পড়ে পান্নার রং ঝলসে ওঠে। বাবর ভাবে, তার ছেলেদের ব্যাপারে কি করা যায়। বাবর মাহাম, গুলরুক, খানজাদা, কামরান, আসকারি আর হিন্দালের জন্য নিরাপদ ভেবে এখানে আনতে তাদের জন্য লোক পাঠিয়েছে। অচিরেই তারা দক্ষিণ পূর্ব দিক থেকে আগ্রায় উপস্থিত হবে। তাদের আগমন উপলক্ষে বাবর এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিল এবং তার বড় 2 ছেলেকে চারকোব, ইয়াকের লেজের স্মারক, জয়ঢাক, উৎকৃষ্ট 2টি ঘোড়া, 10টা করে হাতি এবং অসংখ্য উট খচ্চর দান করেছে। বাবর তাদের পিতা হিসেবে গর্বিত। খানজাদা তাকে বলেছে যে কামরান এখন 20 বছর বয়সের এবং মুখে দাড়ি দেখা দিয়েছে। তার আর বাইসানগারের কথা মতো কাবুল ভালোই শাসন করছে সে। বাইসানগার বহুদিন সেখানে রাজ প্রতিভু হিসাবে দায়িত্বরত ছিল। 13 বছরের আসকারিও নিজের যোগ্যতা আর উচ্চাসার পরিচয় দিতে শুরু করেছে। আর কেনই বা হবে না, বাবর এই বয়সে ফারগানার সুলতান হয়েছিল। তারা এসে পৌঁছাবার পরে বাবর তাদের উপযোগিতা ভরপুর ব্যবহার করেছে। নিয়মিতভাবে এলাকা পরিদর্শনে আর বিক্ষিপ্ত বিদ্রোহ দমন করতে তাদের পাঠিয়েছে। তাদের সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু হুমায়ুনের প্রতি তার ভাইদের আচরণ, বিশেষ করে কামরানের, সেটা দেখে বাবর মাঝে মাঝে মর্মাহত হয়। ভাইদের ক্ষুব্ধ, এমনকি ঈর্ষান্বিত মনে হয়। কিন্তু এটাই তো স্বাভাবিক, নিজেকে বাবর বোঝায়। হিন্দুস্তান অভিযানে পুরোটা সময় হুমায়ুন বাবরের সাথে ছিল। হুমায়ুন আর তার মাঝে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে দেখে কামরান, বয়সে যে হুমায়ুনের প্রায় সমবয়সী, তার নিজেকে বঞ্চিত মনে হওয়াটা স্বাভাবিক। বাবর বিষয়টা নিয়ে খানজাদার সাথে আলোচনা করেছে। বাবরের পরামর্শ ছিল খানজাদা যেন হুমায়ুনকে বলে নিজের ভাইদের সাথে একটু কুশলী আচরণ করতে।
মাহামের চোখেও ব্যাপারটা ধরা পড়েছে এবং মাহাম কামরান আর আসকারির মা গুলরুককে দোষী করেছে নিজের ছেলেদের হুমায়ুনের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্যে। হুমায়ুনকে তার ন্যায়সঙ্গত উত্তরাধিকারী ঘোষণা করার জন্য মাহামের অনুরোধ দিন দিন বেড়ে চলছে, কিন্তু কেবল বাবুরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে এবং বাবুর নিজেকে যখন এ ব্যাপারে প্রস্তুত মনে করবে, নিজের ছেলেদের ভেতর থেকে নিজের ন্যায়সঙ্গত উত্তরাধিকারী মনোনীত করার ব্যাপারটা সে নিজে থেকেই করবে। বাস্তবিক পক্ষে প্রাচীনকালে তারা এজন্য পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হতো, যেন কেবল সবচেয়ে শক্তিমানকে মনোনীত করা যায়, কারণ সেই শক্তিমান যে তার গোত্রকে ভবিষ্যতে রক্ষা করতে পারবে। নিঃসন্দেহেই হুমায়ুন ভালো একজন যোদ্ধা, কিন্তু আজকাল একজন রাজাকে শুধু ভালো যোদ্ধা হলে চলে না, আনুগত্য অর্জন আর মিত্র তৈরির মতো গুণাবলীও প্রদর্শন করতে হয়। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে বাবর নিজের মনে সন্দেহের কোনো অবকাশ রাখতে চায় না। একটাই বাঁচোয়া। 10 বছরের হিন্দাল ভাইদের ভেতরের এইসব প্রতিযোগিতার মাঝে নেই। মাহাম এখনও তাকে কাছে কাছে রাখে, যদিও বাবর শীঘ্রই তার অন্য একজন শিক্ষক নিয়োগ করবে। হিন্দালের জন্মদাত্রী মা দিলবার আগ্রায় আসেনি, সে অসুস্থ, আর কাবুলে হিন্দালের বোন গুলবদনের সাথে সে অবস্থান করছে। সে সুস্থ হয়ে উঠলে বাবর তাকে নিয়ে আসবার জন্য লোক পাঠাবে, আর তাহলে তার পুরো পরিবার আবার তার পাশে থাকবে, ঠিক যেমনটি হবার কথা। বাবর উঠে দাঁড়ায়, আবার পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং গঙ্গার পানির ভিতর দিয়ে শক্তিশালী ভঙ্গিতে সাঁতার কেটে যায়। এবার কেবল 30টা স্ট্রোকের প্রয়োজন হয়। বাবর অপর পারে পৌঁছে যায়, যেখানে তার লোকেরা ধৈর্য ধরে অপেক্ষা করছে। আমি চাই তুমি এটা নাও। বাবর তার রোজনামচার একটা প্রতিলিপি হাতির দাঁতের নকশা করা মলার দিয়ে বাঁধানো এগিয়ে দেয়, বলে, আমার জীবনের কথা এখানে লেখা আছে, যা বহু বছর ধরে আমি লিখে আসছি এবং ভবিষ্যতে আরও লিখব। আমি আমার অনুলিপিকারীকে আদেশ দিয়েছি অনেকগুলো প্রতিলিপি তৈরি করার জন্যে। হুমায়ুন হাত বাড়িয়ে তার আব্বাজানের দেয়া রোজ নামচাটা নেয়। তার বাদামি চোখ অবিকল মাহামের মতো বিস্ময়ে বড় বড় হয়ে উঠেছে। হুমায়ুন বলে, আব্বাজান, এটা একটা বিশাল সম্মানের বিষয়। বাবর বলে, তার চেয়েও বড় কথা, আমি আশা করব তুমি এটা পড়ে শিক্ষা নিবে। অভিযান আর যুদ্ধটা তুমি ভালোই বোঝো, কিন্তু আমি যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি সেসব সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তোমার চেয়ে অর্ধেক যখন আমার বয়স, তখন আমি সুলতানের দায়িত্বপ্রাপ্ত হই। আমি আজও বেঁচে আছি। আমি আমার গুটি কয়েক লোকের আনুগত্য, আমার আম্মিজান আর নানিজানের বিচক্ষণতা এবং আমার উপস্থিত বুদ্ধির জোরে। একটা সময় ছিল যখন আমার কিছুই ছিল না, এবং একপাত্র মাংসের সুরা দেখে আমার চোখ খুশির বান ডাকত। সেই সব দিন ছিল নিরানন্দ, কিন্তু আমাকে সাম্রাজ্য শাসনের জন্য দক্ষ আর যোগ্য করে তুলেছে আমার প্রতিজ্ঞা। তোমাকে দেখে রাখার জন্য তুমি তোমার পিতাকে পেয়েছ, ভাইদের পেয়েছ কৈশোরের উচ্ছলতা ভাগ নেবার জন্যে। তোমার উচিত এই সবকে গুরুত্ব দেয়া। আমি দেই আব্বাজান। হুমায়ুনকে একটু বিভ্রান্ত দেখায়। বাবর চোখ সরিয়ে নেয়। ব্যাপারটা কঠিন। সে তার এই লম্বাচড়া পেশিবহুল ছেলেটাকে নিয়ে গর্বিত। সে নিজের সাহসিকতা আর দক্ষতার বেশ ভালোই পরিচয় দিয়েছে। বাবর বলে, ভাইদের প্রতি তোমার আচরণ কেমন উন্নাসিকতাপূর্ণ। কামরান তোমার চেয়ে মাত্র কয়েক মাসের ছোট। হিন্দুস্তান অভিযানে সে অংশ নেয়নি, এতে তার কোনো দোষ নেই। সে কাবুলে নিজের দায়িত্ব পালন করেছে, বেশ ভালো মতোই পালন করেছে, কিন্তু তারপরেও তুমি তার উপরে ছড়ি ঘোরাতে চেষ্টা করছো। তুমি আসকারির সাথে একেবারে বাচ্চা ছেলের মতো আচরণ করো। বাচ্চা ছেলে সে আর নেই এবং সে এটা নিয়ে ক্ষিপ্ত। তোমাদের মাঝে সামান্য প্রতিযোগিতা স্বাস্থ্যকর, কিন্তু ভাইদের প্রতি তোমার আরও সহনশীল হওয়া উচিত। হুমায়ুন কোনো উত্তর দেয় না। শোনো হুমায়ুন, এই নতুন ভূখণ্ডে আমাদের শক্তি হল একতা, নতুবা আমাদের পতন ঘটবে। ভাইদের সাথে তুমি আরও সময় কাটাও। তুমি শিখেছ এমন কিছু তাদের সাথে ভাগ করে নাও। তুমি অনেক দিন একাকী কাটিয়েছ। অনেক দিন সন্ধ্যাবেলা আমি তোমাকে ডেকে পাঠালে জানতে পারতাম তুমি ঘোড়া নিয়ে একাকী বের হয়েছ। তোমার অনেক সেনাপতিও আমাকে অভিযোগ করেছে, তোমার কাছে পরামর্শ চাইতে গিয়ে বা কোনো খবর জানতে গিয়ে তারাও তোমাকে পায়নি।
এই একাকিত্বের কি প্রয়োজন হুমায়ুন? হুমায়ুন বলে, আমি নির্বিঘ্নে একটু চিন্তা করার সুযোগ চেয়েছিলাম, নিজেকে আর নিজের চারপাশের এই পৃথিবী সম্পর্কে বোঝার জন্যে। আসলে চারপাশের এসবের কি মানে, কেন আমাদের জন্ম হয়েছে? আমি বিশেষ করে বেহেশতের ধারণা বোঝার চেষ্টা করতাম, আর সেজন্যই আমি সন্ধ্যাবেলা রাতে একাকী বের হয়ে যেতাম। বাবুর বলে, তারার দিকে তাকিয়ে তোমার কি কোনো বোধোদয় হয়েছে? হুমায়ুন বলে, আল্লাহ তাআলার ইশারায় তারকারাজি আমাদের নিয়তি নির্ধারণ করে। আপনি আমাকে প্রায় তুষারাবৃত পাহাড়ের চূড়ার উপরে ক্যানভাসকে জ্বলজ্বল করতে দেখার কথা বলেন এবং বুঝতে পেরেছিলেন সেইটা একটা আলামত। বাবর বলে, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার মর্জি তারার মাঝে ফুটে ওঠে, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে মানুষের নিজের ভাগ্য গড়ার সাধ্য রয়েছে। বেহেশতে সম্ভাব্য পরিণামের ইঙ্গিত থাকে, কিন্তু সিদ্ধান্ত পছন্দ করার দায়িত্ব আমাদের। বাবরের কণ্ঠস্বর একটু বেশি কড়া শোনায়, কারণ হুমায়ুনকে দেখে সে বুঝতে পারে এই ছেলেটির মাথায় তার কথাগুলো ঠিকমতো প্রবেশ করছে না। আব্বাজান, আমি আপনাকে কখনো বলিনি, কিন্তু পানিপথে লড়াইয়ের আগের রাতে আমার ব্যক্তিগত জ্যোতিষী আমাকে বলেছিল, পরের দিন ঠিক দুপুরবেলা আকাশে যদি 3টা বাজ পাখি যুদ্ধক্ষেত্রে দেখা যায়, আমরা একটা বিশাল বিজয় অর্জন করব। ধুলো আর যুদ্ধের ডামাডোলের মধ্যে আমি আকাশের দিকে চোখ তুলে তাকাই। কামান আর মাস্কেটের ধোঁয়ার উপরে আমি আমাদের মাথার উপরে 3টি বাজ পাখিকে নিশ্চল হয়ে ভেসে থাকতে দেখি। এখানেই শেষ নয়, আমার সেই জ্যোতিষী হিন্দুস্তানে মুঘলদের বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এই জন্যই আমি তারকারাজির দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করতাম পরবর্তীতে কি ঘটতে চলেছে। বাবর মৃদু হাসে, বলে, আমাদের নিয়তির প্রতি তোমার বিশ্বাস দেখে আমি প্রীত হয়েছি হুমায়ুন। আমি অন্য কিছু আশা করিনি, কিন্তু বেহেশতে সবকিছু নির্ধারিত হয় না। তোমার জ্যোতিষী কি বলেছিল যে আমাকে ইব্রাহিম লোদির মা বুয়া বিষ প্রয়োগের চেষ্টা করবে? আর তাছাড়া নতুন ভূখণ্ড দখলে রাখতে হলে আমাদের নমনীয় আর দক্ষতার পরাকাষ্ঠা দেখাতে হবে। নেতৃত্ব আর একাগ্রতা এক্ষেত্রে তারকারাজির চেয়ে বেশি সাহায্য করবে। আমার রোজনামচার এই অনুচ্ছেদটা পড়ে দেখো। বাবর ছেলের হাত থেকে প্রতিলিপিটা নিয়ে দ্রুত একটা পাতা খুঁজে বের করে। সেখানে লেখা, একজন শাসককে সবসময় সতর্ক থাকতে হবে, তার অমাত্যদের কথা শুনতে হবে এবং বিশ্বাসঘাতকতার মতো যে কোনো ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। মনে রেখো হুমায়ুন, শাসকের দায়িত্বের চেয়ে বড় দাসত্ব আর হতে পারে না। আমার ছেলে হিসেবে এটা মনে রেখো, সব সময় সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে। একাকী এত সময় কাটানোকে তোমার দুর্বলতা হিসেবে বিবেচনা করা হবে। আমরা খোলাখুলি আলোচনা করি। আমি জানি তোমার মনে কি ভাবনা ঘুরপাক খাচ্ছে, কারণ তোমার মুখে আমি সেই ছায়া সবসময় দেখতে পাচ্ছি। তুমি জানতে চাও আমি তোমাকে আমার উত্তরাধিকারী মনোনীত করব কি না। আমার উত্তর হলো, আমি এখনো সেটা ঠিক করতে পারিনি এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি। তোমার সাহসিকতা নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই, কিন্তু আমাকে দেখতে হবে নেতৃত্ব, দূরদৃষ্টি, একাগ্রতা আর দক্ষতার মতো মানসিক বৈশিষ্ট্য তোমার রয়েছে। আমার রক্তের মতো তোমার রক্তেও তৈমুর আর চেঙ্গিসের রক্তের তেজ আর নিষ্ঠা প্রবাহিত হচ্ছে। হুমায়ুন, তুমি আমার কাছে সেটা প্রমাণ করো। আগ্রার দুর্গ। সুলতান, ঘোড়দৌড়ের প্রথম অংশটা এখানে অনুষ্ঠিত হবে। আগ্রা দুর্গের ছাদের প্রকারে দাঁড়িয়ে নদীর তীর বরাবর হলুদ আর সবুজ নিশান পোতা দেখতে পায় বাবর, যেখান থেকে ঘোড়দৌড় শুরু হবে। 6 সারিতে 10 ফিট পরপর লাঠি পোতা রয়েছে, যা 400 গজ পর্যন্ত বিস্তৃত। এটাই ঘোড়দৌড়ের সীমানা। প্রতিযোগীদের একে বেঁকে এর ভেতর দিয়ে যেতে হবে এবং শেষ প্রান্তে শেষ লাঠির 8 ফিটের পরে মাটিতে রাখা ভেড়ার একটা কাটা মাথা বর্ষার ডগায় গেঁথে নিয়ে তীক্ষ্ণ বাঁক নিয়ে ঘুরে আবার একই পথে ফেরত আসতে হবে। বাঁক নেওয়াটাই সবচেয়ে কঠিন। দক্ষতা আর ঠান্ডা মাথার দরকার হবে বাঁক নিতে গেলে। হিন্দুস্তানে বাবরের আগমনের 4র্থ বার্ষিকী উদযাপনের জন্য 3 দিন ব্যাপী উৎসবের অংশ এই প্রতিযোগিতাটা। তারপরে তার 3 ছেলের ভেতরে নিশান ভেদের প্রতিযোগিতা হবে। বাবর সম্প্রতি তার দেহরক্ষীদের কাছ থেকে একটা উন্নত মাস্কেট ক্রয় করেছে। সেটা দিয়ে যে প্রথমে মাটির ভাণ্ডে গুলি লাগাতে পারবে সে একটা পান্নার আংটি পাবে,
আংটির পাথরে তৈমুরের জন্মের সময়ে তারকারাজির কল্পিত অবস্থান বোঝাতে ব্যবহৃত 3টা পরস্পর সংযুক্ত বৃত্ত খোদাই করা হয়েছে, যা বাবর তার নতুন সাম্রাজ্যের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। হুমায়ুন, আসকারি, কামরান বাবরের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাদের কেউ ঘোড়দৌড়ে অংশ নিলে অনায়াসে জয়লাভ করত, কিন্তু আজকের দৌড় কেবল বাবরের সেনাপতিদের জন্য নির্ধারিত। নিজের সম্রাটের কাছে আপন আপন যোগ্যতা প্রমাণের এটাই সুযোগ। পুরস্কার হিসেবে রয়েছে সোনার কারুকাজ করা পর্যানে সজ্জিত একটা বিশাল সাদা স্টালিয়ন এবং এর লাগামটা খাঁটি সোনার পাত দিয়ে মোড়া। বাবা ইয়াসাভল সম্প্রতি সময়ে বাবরের অশ্বশালার দায়িত্ব পেয়েছেন। ঘোড়দৌড়ের স্থানে তিনি দাঁড়িয়ে রয়েছেন। দুপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের ভিড়ে তাকে প্রায় দেখাই যায় না। সবাই ভালো করে দেখার জন্য নিজেদের ভেতরে গুতগুতি করছে। সে তার হাতে ধরা বর্ষা উঁচু করতে প্রথমে 6 জন প্রতিযোগী এগিয়ে আসে। বাবরের দিকে তাকালে, বাবর ইশারায় শুরু করার ইঙ্গিত দিলে ইয়াসাওয়াল হাতের বর্ষা নামিয়ে নেয়, আর সাথে সাথে প্রতিযোগীরা তীব্র বেগে ঘোড়া ছোটায়। ঘোড়ার গলার প্রায় সমান্তরালে শুয়ে তারা কাঠের দণ্ডের ভেতর দিয়ে এঁকে বেঁকে ঘোড়া দাবড়ায়। বাবরের কিশোর বয়সে ভেড়ার মাথা দিয়ে পোলো খেলার কথা মনে পড়ে এবং নস্টালজিয়ার একটি রাশ তাকে আপ্লুত করে। প্রতিযোগীরা দণ্ডের শেষ প্রান্তে পৌঁছে গেছে এবং হাতের বর্ষা নিচু করেছে। প্রথমে এগিয়ে থাকা অশ্বারোহী ধূসর দাড়ি শোভিত তাজিক হাসান হিজারি বর্ষার মাথায় নিপুণভাবে ভেড়ার মাথাটা গেঁথে নিয়ে নিপুণভাবে ঘোড়ার মুখ ঘুরিয়ে নেয়। তার ঠিক পেছনে অশ্বারোহী তার মতো পারদর্শী নয়। তার বর্ষার ডগা লক্ষ্যভেদে ব্যর্থ হয় এবং মাটিতে বিদ্ধ হয়, এবং দর্শকদের আমোদিত করে তাকে ঘোড়ার পিঠ থেকে ছিটকে তুলে নিয়ে বনবন করে পাক খাইয়ে পশ্চাৎদেশের ওপর মাটিতে আছড়ে ফেলে। বাকি সেনাপতিদের 4 জন নিরাপদে ঘোড়া ঘুরিয়ে নেয়। একজন বাদে সবাই নিশানা ভেদ করতে পেরেছে। প্রায় 1 ঘন্টা পরে বাকি 5টা খেলা শেষ হয় এবং বিজয়ীরা আবার পরস্পরের সাথে দৌড়াতে একজন বিজয়ী হিসেবে আবির্ভূত হয়। আর সে বাবর যেমনটা ভেবেছিল, হাসান হিজারি নয়, বরং কাবুলের এক তরুণ যোদ্ধা। সে তার বাদামি রঙের মাদি ঘোড়াটাকে বিদ্যুৎ চমকের মতো দাবড়েছে। আজ রাতে আয়োজিত ভোজসভায় বাবর তাকে পুরস্কৃত করবে। লাঠিগুলো এবার তুলে ফেলা হয় এবং বাবরের লোকেরা দুর্গের দিকে আড়াআড়ি রওনা দেয় মল্লযুদ্ধ দেখার জন্যে, যেখানে দুর্গের প্রধান আঙিনায় পাথরের মেঝের উপর কয়েক পরত গালিচা পাতা রয়েছে। বাবা, আমি মল্লযুদ্ধে অংশ নিতে চাই। হুমায়ুন চমৎকার মল্লবিদ এবং সে সেটা জানে। বাবর সায় দিতেই সে প্রস্তুতি নেয়ার জন্য বিদায় নেয়। কামরান আর আসকারিকে নিয়ে নিচের প্রাঙ্গণ নেমে এসে বাবর বিশেষভাবে নির্মিত কাঠের মঞ্চের উপরে স্থাপিত একটা চেয়ারে আসন গ্রহণ করে। শাহজাদা মল্লযুদ্ধে অংশগ্রহণ করবে, এটা জানাজানি হতে হুমায়ুনকে প্রথম পর্বেই যুদ্ধের জন্য মনোনীত করা হয়। সে আর তার প্রতিদ্বন্দ্বী সাকি মহসিন হিরাতের অধিবাসী, চওড়া আর চটপটে এক মল্লযোদ্ধা। সে নাকি প্রায়শই গর্ব করে বলে থাকে সে একাই 4-5 জনের মহড়া নিতে পারে। মঞ্চের দিকে এগিয়ে গিয়ে নিজ নিজ অভিবাদন তারা জ্ঞাপন করে। দুজনেরই পা খালি কোমর পর্যন্ত উন্মুক্ত এবং পরনে ডোরাকাটা 800 ব্রিচেস, যা হাঁটুর কাছে গিয়ে শেষ হয়েছে। সাকি মহসিন অনেক বেশি ক্ষতচিহ্নযুক্ত, নিরেট স্বাস্থ্য, দারুণ আকর্ষক দেখায়, কিন্তু হুমায়ুনকে দেখতে তার চেয়ে দারুণ লাগে। প্রতিপক্ষের চেয়ে অন্তত 4 ইঞ্চি লম্বা বুক, পেট, কাঁধ আর বাহুর নিখুঁত তেল চকচকে পেশল দেহ, থরব্রেড ঘোড়ার মতো সুষমা আর সৌন্দর্যমণ্ডিত। তার কাঁধ পর্যন্ত লম্বা চুল, পিঠের উপরে লাল কাপড় দিয়ে মোড়ানো। বাবরের ইঙ্গিতে যুদ্ধ শুরু হয়। 2 জন বৃত্তাকারে পরস্পরকে ঘিরে ঘুরতে থাকে। হুমায়ুন পায়ের গোড়ালির উপরে ফনা তোলা সাপের মতো দুলতে থাকে। তার চোখ প্রতিপক্ষের দিকে স্থির। সহসা সাকি মহসিন তার দিকে ধেয়ে আসে। হুমায়ুন এক লাফে সরে গিয়ে প্রতিপক্ষের হাঁটু নিজের পা দিয়ে আঁকড়ে ধরে তাকে আছড়ে মাটিতে ফেলে দেয়। মুহূর্তের ভিতর হুমায়ুন তার প্রতিপক্ষের পিঠের উপর চেপে বসে। এক হাতে তার গলা পেঁচিয়ে ধরে মাথার পেছনের দিকে টানতে থাকে। অন্য হাতে সে প্রতিপক্ষের ডান হাত ধরে সেটা মোচড় দিয়ে প্রায় কাঁধ পর্যন্ত তুলে আনে। সাকিব হোসেনের ঘাম ছুটে যায় আর তার মুখ ব্যথায় বিকৃত হয়ে ওঠে। সে বলে, আমি হার মানছি। হুমায়ুন পরবর্তী 3টা লড়াইও জিতে যায়।
যার মানে সে প্রতিযোগিতা থেকে অপরাজিতের খেতাব নিয়ে সরে দাঁড়াতে পারে। বাবর আরও কিছুক্ষণ লড়াই দেখে, কিন্তু চোখের পেছনে একটা তীব্র আর দপদপ করতে থাকা ব্যথা তাকে বেশ কষ্ট দেয়। সে নিজের কামরায় ফিরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে ঠিক করে। কামরান আর আসকারি তাকে তার কক্ষের দরজা পর্যন্ত এগিয়ে দেয়, কথা দেয় 3 ঘন্টা পর তারা এসে তাকে হুমায়ুনের সাথে তাদের নিশানাবাজির প্রতিযোগিতা দেখার জন্য নিয়ে যাবে। বাবর তার পরিচারকদের আফিম মেশানো দুধ নিয়ে আসতে বলে। বাবর ধূসর দেখতে মিষ্টি পানীয়টা পান করে এবং বিছানায় পিঠ ঠেকিয়ে দেয়। মাথার ব্যথা কমতে শুরু করলে বাবর ঘুমিয়ে পড়ে। ঘুমের ভেতরে স্বপ্নে সে দেখে হুমায়ুন তার শক্তিশালী মার্জিত দেহের সাহায্যে প্রতিযোগীর পর প্রতিযোগীদের পরাজিত করছে। দেখে সে নিজে আবার তরুণ হয়ে গিয়েছে, সবুজ আর হলুদ দণ্ডের ভেতর দিয়ে ঘোড়া দাবড়ে প্রতিযোগিতায় জিতছে। প্রথমবার মাহামকে যেমন দেখেছিল অবিকল সেরকম রূপে মাহামকে দাঁড়িয়ে থাকতে দেখে বাবর। মেহেদি রাঙানো খালি পায়ে পোষা বেজির পিছনে দৌড়াতে দেখে। ওয়াজির খান তাকে ধৈর্যের সাহায্যে শিখাচ্ছে কিভাবে ধনুকের ছিলা পরাতে হয়, এবং সবশেষে বাবুরি কাবুলের দুর্গের প্রাসাদের নিচে সমভূমিতে কামান আর ম্যাচলকের কৌশল তাকে শিখাচ্ছে। বাবর ঘুম ভাঙতে দেখে সূর্যের আলো তখন কামরার জানালার মার্বেলের জাফরি দিয়ে ভেতরে প্রবেশ করছে। সন্ধ্যার আগে নিশানাবাজির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না, তাই তার হাতে এখনো প্রচুর সময়। আড়মোড়া ভেঙে সে উঠে পড়ে এবং বাবর জেট পাথরের বোলের গোলাপ জল মুখ ধোয়ার দিকে এগিয়ে যায়। মুখ ধোয়ারে পানি পরিচারক দিনে 4 বার বদলে দেয়। শীতল পানিতে মুখ ধুতে ভালো লাগে এবং বাবর টের পায় তার মাথা ব্যথা সেরে গেছে। বাবর পাশে অপেক্ষমানের জন্য নির্ধারিত কামরা থেকে মৃদু আলাপের আওয়াজ ভেসে আসতে শোনে। তার ঘুমের ব্যাঘাত না ঘটাবার জন্য চাপা স্বরে কেউ কথা বলছে। পর্দার কাছে গিয়ে সে সেটা সরাতে যাবে, কিন্তু ওপাশে কথাবার্তা শুনে দাঁড়িয়ে পড়ে। নিশ্চিতভাবেই কামরানের গলা সে শুনতে পায়। যদিও কামরান চাপা স্বরে কথা বলছে, কিন্তু তার মন্দ্র উল্লসিত আওয়াজ কোনো মতোই ভুল হবার নয়। কামরান বলছে, সাকিব মহসিন একটা আহাম্মক। আমি তাকে কতবার বলেছিলাম হুমায়ুনকে মল্লযুদ্ধে হারাতে হলে বলদের মতো তার দিকে কখনো ধেয়ে যাবে না। হুমায়ুন অনেক বেশি চটপটে। হুমায়ুনের প্রথম আক্রমণের জন্য তারই অপেক্ষা করা উচিত ছিল, তাহলে আমরা একটা দারুণ লড়াই দেখতে পেতাম। হুমায়ুন চিত হয়ে পাছার উপরে ভর দিয়ে পড়ে আছে, দেখতে পেলেও যে শান্তি, আহ! কিংবা তার চেয়েও ভালো লাগতো যদি ওর পাঁজরের হাড় ভাঙার আওয়াজ শুনতে পেতাম। অন্যদিক থেকে ভাইয়ের চেয়ে উচ্চ কণ্ঠে আসকারি কথা বলে এবং তার কণ্ঠস্বর সামান্য উদ্বিগ্ন শোনায়। ভাই, নিশানাবাজির প্রতিযোগিতার কি হবে? হুমায়ুনে জিতবে নাকি আমাদের কোনো সুযোগ আছে? কামরান বলে, ছোট ভাইটি, সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। আসকারি বলে, কি বলতে চাও? হ্যাঁ, আমার একজন লোকের ওপর দায়িত্ব রয়েছে মাস্কেটে গুলি ভরার। আমি তাকে বলেছি হুমায়ুনের বন্দুকের বারুদে ভেজাল মেশাতে, যাতে সেটা থেকে ঠিকমতো গুলি না হয়। সে যদি আজ আহত নাও হয়, লক্ষ্যভেদ তাকে আজ করতে হচ্ছে না। আব্বাজানের পান্নার আংটি হুমায়ুনের ভাগ্যে নেই। বাবর পিছিয়ে আসে। এক মুহূর্তের জন্য তার মনে হয় সে স্বপ্ন দেখছে, কিন্তু সে যা শুনেছে সেটা তো পুরোপুরি বাস্তব। বাবর এবার ইচ্ছে করেই জেট পাথরের বোলের গোলাপ জল মেঝেতে ফেলে দেয়। শব্দটার ফলে সে যা আশা করেছিল তাই হয়। কামরান আর আসকারি পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করে। আব্বাজান, আমরা আপনাকে বিরক্ত করতে চাইনি, তাই আপনার পরিচারককে পাঠিয়ে দিয়ে আমরাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। নিশানাবাজির প্রতিযোগিতার সময় হয়ে এসেছে। নিশানা স্থাপন করা হয়েছে, মাস্কেটে তৈরি আছে। ভাই হুমায়ুন প্রস্তুত হয়ে দুর্গ প্রাঙ্গণে অপেক্ষা করছে। বাবর তার ছেলের কথা শুনে বলে, কামরান, আজ নিশানাবাজি হবে না, আমি মত পরিবর্তন করেছি। কামরান বলে, কিন্তু আব্বাজান, কেন? বাবর বলে, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছ? অবশ্যই না আব্বাজান। বাবর বলে, তোমরা দুজনেই এখন বিদায় হও আর আমার পরিচারকদের পাঠিয়ে দাও। ভোজসভায় তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সন্ধ্যাবেলায় অনুষ্ঠানের জন্য বাবরের পরিচারকরা বাবরকে প্রস্তুত করতে থাকলে বাবর খেয়ালই করে না
তারা সোনালি প্রান্তযুক্ত গাঢ় নীল রঙের জোব্বা তার ডান কাঁধে ফিরোজা রঙের গিট দিয়ে আটকাচ্ছে, বা হাঁটু পর্যন্ত লম্বা বুট জুতার সাথে সোনালি জরির কাজ করা পাজামা পরাচ্ছে। যান্ত্রিক ভঙ্গিতে বাবর গলায় মালা, পাগড়ির অলংকার পছন্দ করে নেয়। তার হাতে তখনও তৈমুরের আংটি, যেটা সে কখনো খোলে না, সেটা চমকায়। দৃশ্যটা সাধারণত তাকে প্রীত করে, কিন্তু আজকে করছে না। বাবর 4 বছর ধরে হিন্দুস্তানে রয়েছে। আজ রাতে সে তার নিজের লোকদের সাথে খাবে। পরে যমুনার উপরের আকাশের সুদূর কাশগড় থেকে সে যেসব জাদুঘরদের নিয়ে এসেছে, তারা আতশবাজি নামের একটা বস্তুর সাহায্যে আকাশে কৃত্রিম তারার সৃষ্টি করবে। সে ইতিমধ্যে নিজে একবার দেখেছে, এবং চকচক করতে থাকা আলোর ঝর্ণাধারা রাতের নিকষ আকাশে ছুটে বেড়াচ্ছে দেখে তার শ্বাসরুদ্ধ এসেছিল। কিন্তু এখন সবকিছুই বাবরের কাছে কলঙ্কপূর্ণ আর বেকার মনে হয়। তার ছেলেদের অপরিণত, নির্বোধ আর হঠকারী কথায় সে কষ্ট পায়নি। তাদের কণ্ঠের বিষ তাকে ব্যথিত করেছে। বাবর যেটাকে ভাই ভাইয়ের ভেতরে স্বাভাবিক প্রতিযোগিতা ভেবেছিল, সেটা আসলে ছিল অন্য কিছু, এবং সে নিজেই এর জন্য দায়ী। নিজের নতুন সাম্রাজ্যের প্রতি বেশি মনোযোগ দেবার কারণে বাবর খেয়ালই করেনি তার চারপাশে কি ঘটছে। বাবর মনে মনে ভাবে, একজন শাসককে সব সময়ই সতর্ক থাকতে হবে। এই কথাটা কি বাবর নিজের রোজনামচায় লেখেনি? এবং এই কথাই কি সে হুমায়ুনকে বোঝাতে চেষ্টা করেনি? আর সে নিজেই কি না নিজের উপদেশ মতো কাজ করতে ব্যর্থ হয়েছে? বাবরের চোয়াল কঠোর হয়ে ওঠে। অনুষ্ঠান শেষ হবার সাথে সাথে সে কামরান আর আসকারিকে হিন্দুস্তানের কোনো প্রদেশে শাসক নিয়োগ করবে ভাবে। তাদের মস্তিষ্ক ব্যস্ত রাখার মতো প্রচুর কাজ আশেপাশে রয়েছে, এবং বাবর নিজে তাদের এখন থেকে চোখে চোখে রাখবে। আর হুমায়ুনকে সে আগ্রার আশেপাশের এলাকার শাসকের দায়িত্ব দেবে, যেখানে সে নিজে তাকে কাছে দেখতে পাবে। সে এখন থেকে হুমায়ুনকে তার সেই সব ক্লান্তিকর, আধ্যাত্মিক আর নিঃসঙ্গতার প্রবণতা পরিহার করতে উৎসাহিত করবে এবং সাম্রাজ্যের কাজের দায়িত্ব নিতে বলবে। হুমায়ুন যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে, তবে সে প্রকাশ্য দরবারে তাকে উত্তরাধিকারী ঘোষণা করবে। কামরান আর আসকারিকে মেনে নিতেই হবে, আর সেই সাথে ভাইয়ের সাথে খামোখা লড়াই করার প্রবণতাও তাদের পরিহার করতে হবে। হিন্দুস্তান অমিত সম্ভাবনার একটি দেশ। এর অধিকাংশ স্থানই এখনো জয়লাভ করা হয়নি, আর তার এখানে হুমায়ুনের অনুগত হিসেবেই নিজেদের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করতে পারে। পিতলের বার্নিশ করা আয়নার দিকে তাকিয়ে নিজের সাজসজ্জা দেখে বাবর। বাবর ভাবে, ভাগ্য ভালো, তার নিজের বয়স এখনো অল্প। ইনশাল্লাহ আল্লাহ করুণাময়। বাবর তার সন্তানদের মাঝে বিদ্যমান রেষারেষি দূর করতে পারবে এবং তাদের পরস্পর বিরোধী উচ্চাকাঙ্ক্ষার ভেতরে একটি সমন্বয় সাধন করতে পারবে। বাবরের মাথার ভেতর কেউ যেন অবিরাম হাতুড়ি পিটিয়ে চলেছে, যা বর্ষাকালের শুরু থেকেই তাকে বিব্রত করছে। আজ নিয়ে 3 দিন মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু এখনো ভারী বাতাসে স্বস্তির কোনো খোঁজ নেই। কয়েকদিন, এমনকি মাসব্যাপী একনাগারে বৃষ্টি হতে পারে। আগ্রা দুর্গে বাবরের শয়নকক্ষে বাবর রেশমি তাকিয়ায় হেলান দিয়ে ফারগানার বেস্তর পর্বতের রুক্ষ চূড়ার উপর দিয়ে বয়ে আসা মিহি শীতল বৃষ্টির কথা ভাবতে চেষ্টা করে এবং ব্যর্থ হয়। তার মাথার উপরের পাংখা দ্বারা সামান্যই বাতাস আলোড়িত হয়। গরম অনুভব না করার অনুভূতি কেমন, সেইটাই আজকাল কল্পনা করাটা কঠিন হয়ে পড়েছে। তার নিজের হাতে তৈরি করা উদ্যানেও এখন আর বেড়াতে ভালো লাগে না। কাদায় প্যাচ প্যাচে মাটি, পানিতে ভিজে ভারী হয়ে যাওয়া ফুল এবং নহর দিয়ে উপচে বইতে থাকা পানির স্রোত বাবরকে আরো বিষণ্ণ করে তোলে। বাবর বিছানায় উঠে বসে এবং রোজনামচার পাতায় কিছু একটা লিখতে চেষ্টা করে, কিন্তু শব্দ খুঁজে না পেয়ে বাবর তার রত্নখচিত দোয়াতদানি অস্থির ভঙ্গিতে ঠেলে সরিয়ে দেয়। জেনানা মহলে গেলে একটু স্বস্তি পেতে পারে হয়তো সে মাহামকে গান গাইতে বলতে পারে। মাহাম মাঝে মাঝেই দাদি এহসান দৌলতের বৃত্তাকার পেটযুক্ত মিহি বীণাটা বাজায়। মাহাম বাবরের নানিজানের মতো দক্ষ নয়, কিন্তু তারপরেও তার হাতে বীণাটা থেকে মিষ্টি আওয়াজ ঠিকই বেরিয়ে আসে। আবার হুমায়ুনের সাথেও এক হাত দাবা খেলা যায়। তার এই ছেলেটা বিচক্ষণ এবং তীক্ষ্ণধী।
কিন্তু হলেও বাবর নিজের জন্যে গর্বিত বোধ করে। সেই বা কম কিসে, এমন একটা ভাব তার ভেতরে কাজ করে এবং বাবর ভাবে সে এখনো শক্তিতে হুমায়ুনকে হারাতে সক্ষম। তারা খেলা শেষে বাংলার শাসকদের বিরুদ্ধে বৃষ্টি থামার পরে যুদ্ধযাত্রার বিষয়ে আলোচনা করে। বাংলার শাসক গাঙ্গেয় অববাহিকা থেকে তাদের নদীবেষ্টিত ভূখণ্ড থেকে তারা মনে করছে যে মুঘল আধিপত্য তারা অস্বীকার করতে পারবে এবং বাবরের সর্বময় কর্তৃত্ব নাকচ করতে পারবে। আমার বেটা হুমায়ুনকে ডেকে পাঠাও আর দাবার ছক নিয়ে আসতে বলো, বাবর একজন পরিচারককে ডেকে বলে। আলস্য দূর করার অভিপ্রায়ে বাবর উঠে দাঁড়ায় এবং নদী দেখা যায় এমন একটা গবাক্ষের সামনে দাঁড়িয়ে প্রমত্ত স্রোতের বুকে উপচে পড়া পলিমাটে মিশ্রিত পানি বয়ে যেতে দেখে। প্রায় উপচে পড়া নদীর পাড় দিয়ে এক কৃষক তার হাড্ডিসার গরুর পাল নিয়ে এগিয়ে যাচ্ছে। পায়ের শব্দ শুনতে পেয়ে বাবর ঘুরে দাঁড়ায়, নিজের ছেলেকে দেখবে বলে আশা করে, কিন্তু সাদা জোব্বা পরিহিত পরিচারককে দেখতে পায়। সুলতান শাহজাদা মার্জনা প্রার্থনা করে বলেছেন যে তার শরীরটা খারাপ এবং তিনি নিজের কক্ষ থেকে বের হতে অপরাগ। বাবর বলে, তার আবার কি হলো? সুলতান, আমি ঠিক জানি না। হুমায়ুন কখনো অসুস্থ হয় না। সেও সম্ভবত এই বৃষ্টির সাথে আসা অসারতা থেকে কষ্ট পাচ্ছে, যেটা প্রাণশক্তি শুষে নেয় এবং প্রচণ্ড প্রাণবন্ত লোককেও ক্লান্ত করে তোলে। বাবর বলে, আমি তাকে দেখতে যাব। বাবর গায়ে একটা হলুদ আলখেল্লা জড়িয়ে নিয়ে ছাগলের চামড়ার তৈরি একটা নাগরা পায়ে গলিয়ে নেয়। তারপর সে নিজের কক্ষ থেকে স্তম্ভযুক্ত আঙিনার উল্টো দিকে অবস্থিত হুমায়ুনের কামরার দিকে স্ত্রস্ত পায়ে এগিয়ে যায়। আঙিনায় পদ্মফুলের মতো আকৃতির মার্বেলের খোলা বেসিনে স্থাপিত ঝর্ণা থেকে পানির ধারা চকচকে বৃত্তচাপ তৈরি করে নির্গত হচ্ছে না যেমনটা হবার কথা, বরং এখন বৃষ্টির তোড়ে কানা উপচিয়ে পড়ছে পানি। হুমায়ুন নিজের বিছানায় শুয়ে আছে, হাতটা মাথার উপর দেয়া, চোখ বন্ধ, কপালে দানা দানা ঘাম জমে উঠেছে, ঠক ঠক করে সে কাঁপছে। সে তার আব্বাজানের পায়ের শব্দে চোখ খুলে তাকায়, কিন্তু চোখ জবা ফুলের মতো লাল হয়ে আছে। চোখের মণি জ্বরের ঘোরে ছলছল করছে। বাবুর দূর থেকেই তার ভারী শ্বাস প্রশ্বাসের আওয়াজ পায়। প্রতিবার শ্বাস নেবার সময় তাকে রীতিমতো প্রাণান্তকর পরিশ্রম করতে হয়, যা হুমায়ুনকে প্রায় কুঁকড়ে ফেলে। কখন থেকে তোমার এই অবস্থা? আব্বাজান, আজকে সকাল থেকে। আমাকে কেন জানানো হয়নি? বাবর তার ছেলের পরিচারকের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জানতে চায়। এক্ষুনি আমার হেকিমকে ডেকে আনতে লোক পাঠাও। তারপরে বাবর তার নিজের রেশমের রুমাল পানিতে ভিজে হুমায়ুনের কপাল মুছে দেয়। কপাল সাথে সাথে আবার ঘেমে ওঠে। বস্তুতপক্ষে ঘামে তার সারা মুখ ভিজে রয়েছে এবং এখন যেন তার কাঁপুনি আগের চেয়েও বেড়ে গিয়েছে এবং দাঁতে দাঁত ঠকঠক বাড়ি খাচ্ছে। সুলতান, হেকিম এসেছেন। হেকিম আব্দুল মালিক কোনো কথা না বলে সাথে সাথেই হুমায়ুনের শয্যার পাশে গিয়ে দাঁড়ান। কপালে হাত রাখেন, চোখের পাতা টেনে দেখেন এবং নাড়ি পরীক্ষা করেন। তারপরে তার ভ্রু কুঁচকে ওঠে। সে হুমায়ুনের আলখেল্লার সামনের অংশটা খোলে এবং ঝুঁকে নিজের নিখুঁতভাবে পাগড়ি বাঁধা মাথাটা তার বুকের উপরে রেখে হৃদস্পন্দন মনোযোগ দিয়ে শোনে। বাবর বলে, ওর কি হয়েছে? আব্দুল মালিক চুপ করে থাকে। তারপর বলে, সুলতান, এই মুহূর্তে বলা দুষ্কর, আমাকে আরও ভালো করে পরীক্ষা করতে হবে। আমি আমার সহকারীকে ডেকে পাঠিয়েছি সুলতান। অভয় দিলে বলি, আপনি বরং এখান থেকে যান। আমি শাহজাদাকে ভালোমতো পরীক্ষা করে আপনাকে গিয়ে জানাবো, কিন্তু ব্যাপারটা গুরুতর, সম্ভবত প্রাণঘাতী। তার নাড়ি আর হৃদস্পন্দন দুর্বল আর দ্রুত। বাবরের সাথে আর কোনো কথা না বলে হেকিম রোগীর দিকে ফিরে দাঁড়ায়। বাবর ইতস্তত করে এবং ছেলের ঘামে ভেজা কাঁপতে থাকা মুখের দিকে এক ঝলক তাকিয়ে কামরা থেকে বেরিয়ে যায়। পরিচারক তার পেছনের দরজা টেনে বন্ধ করে দিলে সে বুঝতে পারে সে নিজেও কাঁপছে। একটা হিম শীতল অনুভূতি তার হৃৎপিণ্ডকে জড়িয়ে ধরেছে। হুমায়ুনের জন্য সে কতবার শঙ্কিত হয়েছে। পানিপথে ইব্রাহিম লোদির একটা হাতির পায়ের নিচে সে চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। খানুয়াতে সেই রাজপুত যোদ্ধা তরবারির কোপে তার প্রাণ সংহার হতে পারত, কিন্তু বাবর কখনো ভাবেনি যে হুমায়ুন এত স্বাস্থ্যবান আর শক্তিশালী অসুস্থতার কাছে পরাভব মানবে। তার প্রিয় ছেলে ছাড়া সে কিভাবে বেঁচে থাকবে? হুমায়ুন মারা গেলে হিন্দুস্তানের এই বিপুল বৈভব মূল্যহীন হয়ে যাবে
এই হাঁসফাঁস করা গরম আর বিষবৎ দেশে, যেখানে কেবল বৃষ্টি আর বৃষ্টি এবং রক্তখেকো মশার ভনভনানি ছাড়ার কিছু নেই, সে কখনো এখানে আসতো না যদি একবার জানতে পারত তাকে এভাবে তার মূল্য শোধ করতে হবে। পরবর্তী আধ ঘন্টা বাবর ঝিরঝির বৃষ্টি পড়তে থাকা আগিনায় অস্থির ভঙ্গিতে পায়চারি করে কাটায় এবং হেকিম হারামজাদার ঘাট ধরে হিড়হিড় করে টেনে এনে তার মুখ থেকে কি হয়েছে শোনার জন্য আকাঙ্ক্ষাকে বহু কষ্টে দমন করে। কিন্তু শেষ পর্যন্ত হেকিম আব্দুল মালিকই এসে হাজির হয়। বাবর বৃথাই তার মুখের ভাষা পড়তে চেষ্টা করে। হেকিম বলে, শাহজাদার প্রচণ্ড জ্বর আর তিনি প্রলাপ বকছেন। বাবর বলে, কি হয়েছে, কেউ বিষ-টিষ দেয়নি তো? না সুলতান, বমি হচ্ছে না। আমি অবশ্য কারণ বলতে পারবো না। আমরা কেবল ঘামের সাথে সংক্রমণটা বের করে দেবার চেষ্টা করতে পারি। আমি তার ঘরে আগুন জ্বালাবার আদেশ দিয়ে এসেছি এবং তার রক্তকে আরও উত্তপ্ত করে তোলার জন্য আমি বিভিন্ন মশলা দিয়ে একটা আরক তৈরি করব। বাবর বলে, আর কিছু করার নেই? আমি কি কাউকে ডেকে পাঠাবো? না সুলতান, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা যেমন আমাদের সবার ভাগ্য নির্ধারণ করেন, তেমনি কেবল তিনি শাহজাদার ভাগ্যের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সারা রাত ধরে আব্দুল মালিক আর তার সহকারীরা হুমায়ুনের শুশ্রূষা করে। কামরার ভেতরে প্রায় শ্বাসরোধী গরমের ভেতরে বাবর বিছানার কাছে বসে দেখে তার জোয়ান মর্দ ছেলে এপাশ ওপাশ ছটফট করছে। হেকিমের নির্দেশে তার গায়ে যে ভারী কম্বল চাপানো হয়েছে সেটাও সে ফেলে দিতে চেষ্টা করছে। হুমায়ুন থেকে থেকেই বিড়বিড় করে মাঝে মাঝে চিৎকার করে উঠছে। বাবর অবশ্য শব্দগুলো কিছুই বুঝতে পারে না। ভোর হবার ঠিক আগে পূর্বাকাশে হলুদাভ রূপালী আলোর আভা ফুটে উঠতে হুমায়ুনের চিত্তবৈকল্য আরও বৃদ্ধি পায়। তার খিঁচুনি শুরু হয়, যেন প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে এবং এত জোরে কাঁপতে থাকে যে আব্দুল মালিকের সহকারী তাকে জোর করে চেপে ধরে না রাখলে সে হয়তো বিছানা থেকেই নিচে পড়ে যেত। তার চোখ কোটর থেকে বের হয়ে এসেছে এবং তার জিহ্বা হলুদ ফোলা ফোলা শুকনো ঠোঁটের মাঝে বেরিয়ে রয়েছে। আচমকা ছেলের কষ্টের এই দৃশ্য আর আর্তনাদ বাবরের সহ্যের সীমা অতিক্রম করে যায়। সে ঘুরে দাঁড়িয়ে কামরা থেকে বেরিয়ে আসে। বাইরের আঙ্গিনায় সে ঝর্ণার একটা পদ্মফুলের বেসিনের উপর ঝুঁকে পানির নিচে মাথা ডুবিয়ে দেয়। শীতল পানি তার নাক আর কানে প্রবেশ করতে মনে হয় যেন অন্তত এক মুহূর্তের জন্য হলেও সে পৃথিবীর যাবতীয় উৎকণ্ঠা আর যন্ত্রণা থেকে নিজেকে আড়াল করতে পেরেছে। অনিচ্ছা সত্ত্বেও সে পানির ভেতর থেকে মাথা তোলে এবং চোখ থেকে পানি মোছে। সুলতান, মার্জনা করবেন। বাবর ঘুরে দাঁড়ায়। হুমায়ুনের জ্যোতিষীর ছোটখাটো অবয়ব, পরনে মরিচা রঙের আলখেল্লা, যা তার আকৃতির তুলনায় বড় দেখায়, তার পাশে দাঁড়িয়ে রয়েছে। বাবর মুখের উপর থেকে ভেজা চুল সরিয়ে দেয়। বলে, কি বলতে চাও? সুলতান, আমি গ্রহ নক্ষত্রের অবস্থান পর্যালোচনা করছিলাম। আমার প্রভুর ভাগ্যে বিধাতা কি লিখেছেন তা বোঝার জন্যে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার ছেলের জীবন এখন আপনার হাতে। আপনি যদি তাকে জীবিত দেখতে চান, আপনাকে অবশ্যই মহান আত্মত্যাগ করতে হবে। বাবর বলে, ওকে বাঁচাবার জন্য আমি সব করতে রাজি আছি। সুলতান, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনাকে উৎসর্গ করতে হবে। বাবর বলে, সেটা কি? কি সেটা? জ্যোতিষী বলে, সুলতান, সেটা কেবল আপনি জানেন। বাবর ঘুরে দাঁড়ায় এবং মাতালের মতো টলতে টলতে দুর্গের মসজিদের দিকে এগিয়ে যায়। মসজিদের মেহরাবে খোদাই করা কারুকাজ করা কুলুঙ্গির সামনে পাথরের মেঝেতে বাবর বসে নামাজ পড়তে শুরু করে। চোখ বন্ধ করে নিজের সমগ্র একাগ্রতা একত্রিত করে বাবর আল্লাহকে প্রতিশ্রুতি দেয়, আমার আত্মত্যাগ স্বীকার করো। আমার সন্তানের কষ্টের বোঝা আমাকে বহন করতে দাও। খোদা, সে না, আমাকে মৃত্যুবরণ করতে দাও। আমার জীবনকে তুমি কবুল করো খোদা। তিনটা দীর্ঘদিন আর রাত বাবর নিজের কামরায় নিজেকে বন্দী করে রাখে। সব রাষ্ট্রীয় কাজ বাতিল করে জল পানি স্পর্শ করে না সে। বাবর জানে তার মাহামের কাছে যাওয়া উচিত, কিন্তু ছেলের জন্য তারও দুশ্চিন্তার কথা ভাবে বাবর। বেচারির একমাত্র ছেলে। নিজের উদ্বেগের উপরে সে মাহামের কথা ভেবেও বিহব্বল হয়ে পড়ে।
কামরান আর আসকারীকে তাদের দূরতম প্রদেশেও বাবর খবর পাঠায় না। সে তাদেরকে কি বলবে? হুমায়ুনের অসুস্থতার কথা, নাকি বলবে যে হেকিম সামান্যই আশা দিয়েছেন? সে যদি চিঠি পাঠায়ও তারা সময় মতো আগ্রায় উপস্থিত হতে পারবে না। আর তাছাড়া বাবরের কেমন জানি একটা সন্দেহ হয়, যার কারণ সে বলতে পারবে না, যে কামরান আর আসকারী তাদের সৎ ভাইয়ের অসুস্থতার খবর পেলে মোটেই ব্যথিত হবে না। বাবর ভাবে, আল্লাহ তাআলা তার উৎসর্গ গ্রহণ করছেন না। সে কেন এখনো শ্বাস প্রশ্বাস নিচ্ছে যখন হুমায়ুনের জীবন প্রদীপ নিভে আসছে? সময় গড়িয়ে যেতে বাবর হতাশ হয়ে পড়ে। যে ধরনের হতাশার সাথে তার পরিচয় ছিল না। বাবর মনে মনে যাই ভাবতে চেষ্টা করুক, সময় গড়িয়ে যাবার সাথে সাথে তার জীবন প্রদীপ নিভু নিভু হবার কারণে তার মন ঘুরপাক খায়। যদিও বাবরের মৃত্যুর পরে বাবরের দেহের একটা অংশ মরে গিয়েছিল বলে মনে হয়েছিল, সেটা ছিল ব্যক্তিগত শোক। হুমায়ুন যদি এখন মারা যায় তবে সেটা বাবরের জন্য হবে ব্যক্তিগত ক্ষতি। নিজের অন্য ছেলেদের চেয়ে হুমায়ুন তার সাথে অনেক ঘনিষ্ঠ, কিন্তু একই সাথে আরও বেশি কিছু। বাবর কায়মনো বাক্যে প্রার্থনা করে, যা কিছু অর্জন সে করেছে সেসবের কোনোই মূল্য সে দেখতে পায় না। সে জীবনেও হিন্দুস্তানে কোনো সাম্রাজ্য বা নিয়তি কোনোটার উপরেই ভরসা রাখতে পারবে না। তার এখানে আসাটাই ভুল হয়েছে, বা নিদেন পক্ষে তৈমুরকে পিছনে ফেলার অভিপ্রায়ে এখানে আসাটা ভুল করেছে সে। তার উচিত ছিল অহংকার না করে, নিজের দম্ভ প্রশমিত করে খাইবার গিরিপথের ওপারে নিজের ধুধু করতে থাকা তেপান্তর নিয়ে সন্তুষ্ট থাকা। বাবর তার রোজনামচার পাতার দিকে তাকায়। নিচু টেবিলের উপরে খোলা পড়ে রয়েছে সেটা। কি আহাম্মকি না সে করেছিল হুমায়ুনকে এটার প্রতিলিপি দেয়াটা গুরুত্বপূর্ণ বিবেচনা করে। ভেবেছিল একদিন এটা হুমায়ুনকে শাসন কার্যে সহায়তা করবে। তার মনেই হয়নি যে সে শাসন ক্ষমতা গ্রহণ করার মতো দীর্ঘদিন জীবিত থাকবে না। বাবরের ইচ্ছে করে হুমায়ুনের কামরায় জ্বলতে থাকা গনগনে আগুনে রোজ নামচাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু হুমায়ুনের কামরায় যাবার মতো সাহস তার ভেতরে আর অবশিষ্ট নেই যে সেখানে গিয়ে চিত্ত বৈকল্যের যন্ত্রণায় কাঁপতে দেখে ছেলেকে। সুলতান, সুলতান! বাবর ঘুরে দাঁড়ায়। হেকিমের এক সহকারী তার সাথে দেখা করতে এসেছে। লোকটাকে ক্লান্ত দেখায়। তার চোখের নিচের ত্বক এতটাই কালো যে কালশিটে পড়েছে। সুলতান, আমার প্রভু বলে পাঠিয়েছেন যে এবার আপনার যাওয়া উচিত। বাবর চমকে ওঠে। বাবর দৌড়ে হুমায়ুনের কামরায় যায়। হেকিম আব্দুল মালিক কক্ষের দরজায় তার জন্য অপেক্ষা করছে, হাত পেটের উপরে আড়াআড়ি করে রাখা। সুলতান, আপনার ছেলে বিকট চিৎকার করছিল এবং আমি সত্যিই ভেবেছিলাম সুলতান, তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তারপর সে চোখ খুলে তাকায় এবং আমাকে চিনতে পারে, এবং যেমন আকস্মিকভাবে জ্বর এসেছিল সুলতান, ঠিক তেমনি আকস্মিকভাবে সেটা ছেড়ে গিয়েছে। হেকিম তার মাথা নেড়ে কথাগুলো জানায়। তাকে একাধারে বিস্মিত আর উৎফুল্ল দেখায়। হেকিম বলে, আমি আমার জীবনে সুলতান এমন কিছু দেখিনি। এটা একটা অলৌকিক ঘটনা। আগ্রা দুর্গের পাদদেশে সূর্যালোকিত নদীর তীরে ঘোরাছুটায় হুমায়ুন। তার দাস্তানা পরিহিত হাতে লাল চামড়ায় ঘোমটা মাথা দিয়ে চুপ করে কালো বাজ পাখিটা বসে রয়েছে। বাবর ভাবে পরে সে তাদের সাথে যোগ দিবে। বহুদিন হয় সে বাজ পাখি ওড়ায়নি, কিন্তু তার আগে সে যমুনার তীরে তার উদ্যান পরিদর্শনে যাবে। সেখানে সে মালিদের সাথে আখরোট গাছ লাগাবার বিষয়ে সলা পরামর্শ করবে। বাবর ধীরে ধীরে হুমায়ুনের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। অসুস্থতা থেকে অলৌকিকভাবে সেরে ওঠার মাত্র 4 মাস পরে তাকে আবার আগের মতো প্রাণবন্ত আর শক্তিশালী দেখাচ্ছে। বাবর দুর্গের দেয়ালের পাদদেশে নেমে যাওয়া বেলে পাথরের বাঁকানো সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ির কয়েক ফুট দূরে আরও কয়েকটা ছত্রাকে ছাওয়া এবং সংকীর্ণ ধাপের পরে সেটা নদীর ঘাটে গিয়ে মিশেছে, যেখানে তার সোনার পানি দিয়ে নকশা করা বজরা অপেক্ষা করছে নদীর ওপারে তাকে পৌঁছে দেবার জন্যে। হঠাৎ বাবরের পেটে একটা প্রচণ্ড যন্ত্রণা হতে সে কুঁচকে যায় এবং হাত বাড়িয়ে পাথরের রেলিংয়ের পরিক্ষেপ আঁকড়ে ধরে। ব্যথা কমতে শুরু করলে সে গভীরভাবে দম নিতে থাকলে ব্যথাটা আবার ফেরত আসে এবং ঢেউয়ের মতো পুরো শরীরটাকে আচ্ছন্ন করে ফেলে। বাবর মাতালের মতো টলতে থাকে, বলে, আমাকে ধরো। একটা শক্ত হাত তার বাহুর নিচে তাকে জড়িয়ে ধরে, টেনে তোলে।
কে এটা? বাবর কৃতজ্ঞ চিত্তে মুখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করে, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। কেবল চরাচর গ্রাসী একটা তীব্র অন্ধকার। উনার পেটে বায়ু চলাচল করছে না, তিনি প্রস্রাবও করেননি, তিনি কিছু খাচ্ছেনও না। 36 ঘন্টা কেবল সামান্য পানি ছাড়া আর কিছুই তিনি মুখে দেননি। ইব্রাহিম লোদির মায়ের দেয়া সেই বিষের কারণে এটা হচ্ছে কিনা আমি বলতে পারবো না। বাবর তার চারপাশে উদ্বিগ্ন চাপা কণ্ঠস্বর শুনতে পায়। এরা কাকে নিয়ে কথা বলছে? তার মুখ আর গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তার শুকনো ঠোঁটের মাঝে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বাবর ঢোক গিলতে চেষ্টা করে, কিন্তু সেটা কষ্টকর বলে প্রতিপন্ন হয়। সামান্য সময়ের জন্য তার চোখের পাতা মিটমিট করে ওঠে। তার মুখের উপরে ঝুঁকে থাকা অবয়বগুলো ধোঁয়াটে আর অস্পষ্ট। বাবর আরও পানির স্বাদ অনুভব করে। কেউ একজন আলতো করে তার মুখে একটা চামচ প্রবেশ করায়। সে এবার বুঝতে পারে লোকটা কে আর সে কোথায় আছে। সে একটা গুহার ভেতরে লুকিয়ে রয়েছে, যেখানে শত্রুরা তাকে খুঁজে পাবে না। ওয়াজির খান হাঁটু মুড়ে তার পাশে বসে রয়েছে, ফোঁটা ফোঁটা পানি তার ঠোঁটে দিচ্ছে। সে সুস্থ হয়ে উঠলে তারা একসাথে ফারগানায় ফেরত যাবে। ওয়াজির খান। বাবর কোনো মতো গুঙিয়ে ওঠে। ওয়াজির খান। সে আবার চেষ্টা করে। এবার আগের চেয়ে স্পষ্ট বোঝা যায় তার কণ্ঠস্বর। না আব্বাজান, আমি হুমায়ুন। হুমায়ুন? হুমায়ুন আবার কোথা থেকে এলো? বাবর ঠিক বুঝতে পারে না। আমি আপনার বেটা। বাবর এবার বুঝতে পারে। অনেক কষ্টে বাবর নিজেকে বর্তমানে ফিরিয়ে আনে। সবুজ চোখ খোলে এবং আতঙ্কিত ছেলেকে পাশে বসে থাকতে দেখে। বাবর অস্পষ্টভাবে বলে, কি? আমার কি হয়েছে? আব্বাজান, আপনি অসুস্থ। আপনি চেতন অবচেতনের মাঝে ঘোরাফেরা করছেন। অসুস্থ হবার পরে আপনার 4 বার আক্রমণ হয়েছে, প্রতিটা আরেকটার চেয়ে ভয়ঙ্কর। আমি প্রচণ্ড ভয় পেয়েছি আব্বাজান, কিন্তু দুশ্চিন্তা করবেন না। আব্দুল মালিক এখনও আশাবাদী। তিনি তার সাধ্যমতো চেষ্টা করছেন। কয়েক ঢোক পানি পান করে বাবর। সে এটাই কোনো মতো গিলতে পারছে। বাবর আবার বিছানায় এলিয়ে পড়ে। টের পায় অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তার ইন্দ্রিয়ের সাড়া আবার ফেরত এসেছে। বাবর নিশ্চয়ই মারাত্মক অসুস্থ, সম্ভবত এতটাই যে তার মৃত্যু হতে পারে। সম্ভাবনাটা তার মাঝে অনিচ্ছা সত্ত্বেও একটা কাঁপুনির জন্ম দেয়। আসলেই কি অবস্থা এতটাই খারাপ? তার বিকাশমান সাম্রাজ্যে যখন অনেক কাজ বাকি, তখনই তাকে চলে যেতে হবে। জীবনটা কি উপভোগী করা হবে না? বাবর তার ছেলেদের পরিণত অবস্থায় দেখতে চায়। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে সে সুযোগ থেকে বঞ্চিত করবেন না। তারপরে আরেকটা ভাবনা তার মনকে আপ্লুত করে। আল্লাহ তাআলা সম্ভবত হুমায়ুনের প্রাণের বিনিময়ে তার নিজের জীবন উৎসর্গের প্রতিশ্রুতির কথা তাকে স্মরণ করিয়ে দিলেন। সম্ভবত তার ধারণাই ঠিক। হুমায়ুনের অলৌকিক আরোগ্য লাভের স্বস্তি আর উল্লাসে সিক্ত হয়ে সে ভেবেছিল, আল্লাহ বোধহয় তার আকুল প্রার্থনা শুনেছেন। যদি তাই হয়ে থাকে, তবে তার জীবনের সেরা কীর্তি বলে এটাই বিবেচিত হবার যোগ্যতা রাখে। কারণ আল্লাহ তাআলা হুমায়ুনের ভেতর দিয়েই সাম্রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ বলে বিবেচনা করছেন। সম্ভবত এটা স্রষ্টার লীলা খেলার একটা মহিমা। অবশেষে বাবরের জীবন একটা পরিণতি লাভ করল। ভাবনাটা তাকে আবেগপ্রবণ করে তোলে। বাবর শুয়ে থাকে, অবজ্ঞা আজ্ঞায় রূপান্তরিত হয়। তার ক্লান্ত মনে একটা বিজয়ের অনুভূতিও মাঝে মাঝে উকি দেয়। সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের পরে তার মৃত্যুতে এখন আর কিছুই আটকে থাকবে না। তারপরে তার মনকে একটা নতুন ভাবনার দোতনা সহসা আরো পরম মাত্রায় অসাড় করে ফেলে। ভাগ্যের লিখন বা প্রতিজ্ঞার পালন, যেভাবেই তার মৃত্যু হোক, হুমায়ুনের অবস্থান তাকে সুরক্ষিত করে যেতে হবে, নতুবা মোগল সাম্রাজ্য কুড়িতেই বিনষ্ট হবে। ঠিক তৈমুরের সাম্রাজ্যের মতো নিজের সন্তান আর অনুগত শাসকদের বিদ্রোহের ফলে হুমায়ুনকে তার একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করতে হবে। তার সেনাপতি আর আমত্তাদের হুমায়ুনের প্রতি আনুগত্য নিশ্চিত করাতে হবে। যতটুকু সময় তার হাতে আছে, এর ভেতরেই তাকে সম্ভব সব পরামর্শ দিতে হবে। বাবর
আবার ঘামতে শুরু করে। তার নাড়ির বেগ বাড়তে থাকে এবং ব্যথার প্রকোপ পাল্লা দিয়ে বাড়তে থাকে। নিজের পুরো মানসিক দৃঢ়তা প্রয়োগ করে, যা কোনো যুদ্ধ জয়ের চেয়ে কম নয়, নিজের দেহের উপর মনের আধিপত্য বিস্তার করা সেটা। কিন্তু সে নিজেকে প্রবোধ দেয় তাকে কেউ কাপুরুষ বলবে না। বাবর বিছানার উপর উঠে বসে, বলে, আমার মন্ত্রণা সভা আহ্বান করো। মন্ত্রণা সভার সাথে আমাকে কথা বলতে হবে। একজন প্রতিলিপিকারীকে উপস্থিত থাকতে হবে। আমার প্রতিটা কথা লিপিবদ্ধ করো, কিন্তু তার আগে আমাকে খানজাদার সাথে নিভৃতে কথা বলতে হবে। তাকে দ্রুত আমার কাছে নিয়ে এসো। বাবর অপেক্ষা করার সময় কি বলবে মনে মনে গুছিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু তার মন বারবার বিক্ষিপ্ত হয়ে ওঠে। বাবর, খানজাদার কণ্ঠস্বরে তার ঘোর কাটে। বাবর বলে, বোন, বহু বছর আগে তুমি আমার দোলনায় আমাকে সবার আগে দেখেছিলে। তারপর থেকে আমরা অনেক কষ্ট সহ্য করেছি আর অনেক কিছু অর্জনও করেছি। অনেক ভাইয়ের মতোই আমি কখনো তোমাকে বলিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, পছন্দ করি। আমি এখন সেটা বলছি বোন। এখন যখন আমার মনে হচ্ছে মৃত্যু খুব নিকটে ওট পেতে আছে, আমার জন্য দুঃখ করো না। মরতে আমি ভয় পাই না। আমি চিন্তিত আমার মৃত্যুর পরে এই সাম্রাজ্যের পরিণতি নিয়ে। আমার ইচ্ছা হুমায়ুন আমার উত্তরসূরি হোক, কিন্তু আমার মনে হয় তার ভাইরা সেটা মেনে নেবে না। তারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। আমার সব সন্তানদের কাছে তুমি তাদের একমাত্র রক্তের সম্পর্কের আত্মীয়। তারা তোমাকে শ্রদ্ধা করে। পরিবারের জন্য তোমার আত্মত্যাগের কথা বলে তোমাকে ছোট করব না বোন, আর তাই তারা তোমার কথা শুনবে। আমাকে যেমন এক সময় দেখে রেখেছিলে, তাদেরকেও সেভাবে দেখে রেখো। তাদের ঐতিহ্যের কথা সব সময় তাদের স্মরণ করিয়ে দেবে, আর তাদের অবশ্যই তাদের কর্তব্যের কথাও। আর তাদের মায়েরা যেন বিদ্রোহে উস্কানি দিতে না পারে। বাবর ক্লান্ত হয়ে পড়লে একটু চুপ করে। খানজাদা বলে, ছোট ভাইটি আমার, আমি তোমাকে কথা দিচ্ছি। খানজাদা আলতো করে বাবরের কপালে চুমু খেলে বাবর সেই আর্দ্রতা টের পায়। খানজাদার অশ্রু তার গাল স্পর্শ করছে। বোন, আমরা অনেক দূর পথ অতিক্রম করেছি, তাই না? বাবর ফিসফিস করে বলে, দীর্ঘ আর অনেক কষ্টদায়ক পথ, কিন্তু সেইটাই আমাদের পরিবারকে একটা মহিমান্বিত গন্তব্যে পৌঁছে দিয়েছে। এখন আমার পরিচারকদের বলো আমাকে দরবারের আনুষ্ঠানিক আলখেল্লা পরিয়ে দিতে। আমার হাতে সময় বড্ড অল্প। আমি তার আগেই আমার আমত্তদের সাথে কথা বলতে চাই। সোয়া ঘন্টা পরে আমাত্তরা যখন দরবারে প্রবেশ করে বাবরকে তার সবুজ আলখেল্লা পরিহিত অবস্থায় সিংহাসনে উপবিষ্ট দেখতে পায়, তখন বাবর তাকিয়ায় হেলান দিয়ে বসে আছে। তারা ভেতরে প্রবেশ করতেই বাবর চোখ বন্ধ করে এবং বহু কষ্টে নিজেকে সজাগ রাখে। তাকে পরিষ্কার চিন্তা করতে হবে। সে তার চারপাশে একটা গুঞ্জন শুনতে পায়। আব্বাজান, সবাই এসে গেছে। চোখ খুলে তাকিয়ে বাবর বুঝতে পারে তার চোখের দৃষ্টি পুরোপুরি পরিষ্কার নয়। কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো তারা তার কথা যেন পরিষ্কার শুনতে পায়। বাবর তার হাঁসফাঁস করতে থাকা বুক ভরে নিঃশ্বাস নেয় এবং ধীরে ধীরে শুরু করে কথা বলা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অসুস্থ। আমার জীবন এখন আল্লাহর হাতে। আমি যদি মারা যাই তাহলে আমাদের এই এতদিনের পরিশ্রম যেন ধুলিতে বিলীন হয়ে না যায়, সেটা রক্ষা করার দায়িত্ব আপনাদের উপরে থাকবে। আভ্যন্তরীণ কলহ পাত্তা না দিয়ে এখনকার মতোই সবাই একতাবদ্ধ থাকবেন। সেটা অর্জন করতে হলে আপনাদের জানা উচিত কে হবে আমার উত্তরসূরি। বাবর দম নেবার জন্য একটু চুপ করে, তারপর বলে, আমি কিছুদিন যাবৎ হুমায়ুনের সাহস আর তার প্রজ্ঞার জন্য তাকেই উত্তরাধিকারী বলে মনে মনে ভাবছিলাম, কিন্তু নিজের প্রাণশক্তি কামনা বাসনার কারণে প্রতারিত হয়ে আমি তোমাদের সেটা জানাতে পারিনি। আমি এখন সেটা বলছি। আমি হুমায়ুনকে আমার উত্তরাধিকারী মনোনীত করলাম। তোমাদের সামনে তার নাম আমি সুপারিশ করছি। আমাকে যেমন আনুগত্য আর সাহসিকতার সাথে অনুসরণ করেছ, কথা দাও তাকেও সেভাবে অনুসরণ করবে। তার প্রতি অনুগত থাকার শপথ নাও। দরবার এক মুহূর্ত নিশ্চুপ থেকে তারপরে একটা সম্মিলিত কণ্ঠস্বর শোনা যায়, সম্রাট, আমরা আনুগত্যের শপথ নিলাম।
হুমায়ুন। বাবর বলে, হুমায়ুন, আমার হাত থেকে তৈমুরের আংটিটা খুলে নাও। এটা এখন তোমার। গর্বের সাথে এটা পরিধান করো, আর কখনো নিজের প্রজা বা সাম্রাজ্যের প্রতি দায়িত্বে বিস্মৃত হইও না। তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ সম্রাট, পাচ্ছি, আমাত্যবর্গ বলে ওঠে। বেশ, আমাকে এবার হুমায়ুনের সাথে কিছুক্ষণ একলা থাকতে দাও। আমি আমার ছেলের সাথে একটু একা থাকতে চাই। বাবর চোখ বন্ধ করে অপেক্ষা করে। সে গালিচার উপরে দ্রুত পায়ের শব্দ শুনতে পায় এবং তারপরে দরজা বন্ধ হবার সঙ্গে সঙ্গে সবকিছু নীরব হয়ে যায়। বাবর বলে, ওরা কি বিদায় নিয়েছে? হ্যাঁ আব্বাজান। হুমায়ুন, আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাকে অন্য বিষয়ে কিছু বলতে চাই। প্রথমে নিজেকে ভালো করে জানতে চেষ্টা করবে এবং কিভাবে কোন দুর্বলতা থাকলে সেটাকে অতিক্রম করা যায় সেটা নিয়ে ভাববে। কিন্তু তার চেয়ে বড় কথা, যে কোনো মূল্যে সাম্রাজ্যের ঐক্য রক্ষা করবে। আমি বোকা নই। আমি জানি তোমার সৎ ভাইরা ঈর্ষান্বিত হবে, তাদের প্রাপ্য তাদের দেবে এবং যতক্ষণ সম্ভব তাদের সহ্য করবে, তোমার পক্ষে যতটা সম্ভব। ওদের ভেতরে সমঝোতা তৈরির প্রয়াস নিবে, তাদের বড় ভাইয়ের মতো ভালোবাসবে তুমি। মনে রেখো, তৈমুর যে আদি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে গিয়েছে, সেখানে শাহজাদাদের প্রাণ পবিত্র বলে গণ্য করা হয়। হুমায়ুন, আমাকে তুমি কথা দাও, আমার কথা তুমি পালনের চেষ্টা করবে। বাবরের মাথা আবার ঝিমঝিম করতে থাকে। সে হুমায়ুনের কোনো কথা শুনতে পায় না। হুমায়ুন, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। আব্বাজান, আপনি শান্ত হন, আমি আপনাকে কথা দিলাম। বাবরের দেহ তাকিয়ার উপরে নেতিয়ে পড়ে। তার মুখে প্রশান্তির একটা ভাব ফুটে ওঠে, কিন্তু তারপরে সে আবার কথা বলতে থাকে আরেকটি নতুন বিষয় নিয়ে। বাবর বলে, আমাকে এখানে হিন্দুস্তানে সমাহিত করবে না। এটা তোমার আর তোমার সন্তানদের মাতৃভূমিতে পরিণত হবে, কিন্তু এইটা আমার মাতৃভূমি নয়। আমার দেহ কাবুলে ফিরিয়ে নিয়ে যাবে। আমি আমার রোজনামচায় আমার শেষ ইচ্ছার কথা লিখেছি। হুমায়ুন এবার ফোঁপাতে শুরু করে। আমার জন্য দুঃখ করো না হুমায়ুন। তুমি যখন অসুস্থ হয়েছিলে, আমি এইটাই কামনা করেছিলাম। তোমার জ্যোতিষী আমাকে বলেছিল কি করতে হবে। আমাকে আমার প্রিয় জিনিসটা উৎসর্গ করতে হবে। আমি তোমার জীবনের বদলে আল্লাহকে আমার জীবন সমর্পণ করেছি। এই জন্য আমার মনে কোনো দ্বিধা নেই। আল্লাহ করুণাময়, তিনি তার কাছে আমাকে ডেকে নেবার আগে তোমার সাথে নিভৃতে সময় কাটাবার এই সুযোগ দিয়েছেন। হুমায়ুন তার বাবার ক্লান্ত মুখের দিকে তাকায়। সে তাকে কিভাবে বলবে যে জ্যোতিষী এটা বোঝাতে চাননি। লোকটা পরে তাদের ভেতরে কথোপকথনের কথা হুমায়ুনকে বলেছিল। লোকটা তাকে তার সম্পদ কোহিনূর দান করার কথা বোঝাতে চেয়েছিল, নিজের জীবন উৎসর্গ করতে বলেননি। হুমায়ুন দেখে তার আব্বাজানের শুকনো ঠোঁটে একটা হাসির রেখা ফুটে উঠেছে এবং সে আবার কথা বলতে চায়। বাবর বলে, দুঃখ করো না হুমায়ুন, এর মানে স্রষ্টা আমার কথা শুনেছেন। আমি কৃতজ্ঞ চিত্তে তার সান্নিধ্যে যাব। আমি এখন জানি আমার শুরু করা কাজ তুমি এগিয়ে নিয়ে যাবে। তারা সবাই যারা আমার আগে মারা গিয়েছে বেহেশতে আমার জন্য অপেক্ষা করছে। আমার মা বাবা, নানি জান, ওয়াজির খান, আমার বন্ধু বাবুরি, এমনকি চোখে মোমবাতির আলোর মতো ম্লান আভা নিয়ে তৈমুরও অপেক্ষা করছেন। তার সাথে আমার দেখা হলে তাকে আমাদের অর্জনের কথা জানাবো হুমায়ুন। কিভাবে তারই মতো আমরা সিন্ধু অতিক্রম করে বিশাল একটা বিজয় ছিনিয়ে নিয়েছিলাম। বাবর অনুভব করে একটা উষ্ণ শান্তি তাকে আবৃত করে নেয়। সে ডুবতে শুরু করে, ভেসে যেতে থাকে। তার চেতনা লুপ্ত হতে শুরু করে। বাবর আর কি বলতো হুমায়ুন সেটা আর কখনো জানবে না। হুমায়ুন দেখে একটা মৃদু দীর্ঘশ্বাসের মাধ্যমে তার আব্বাজান ইহধাম ত্যাগ করে এবং বাবরের মাথাটা সামনের দিকে ঝুঁকে আসে। হুমায়ুন নিজের মাথা নিচু করে দোয়া করতে থাকে, আমার আব্বাকে দ্রুত বেহেশতের শান্তিময় বাগিচায় পৌঁছে দাও আল্লাহ। আমাকে তার আরাধ্য কাজ সমাপ্ত করার তৌফিক দান করো, যেন উপর থেকে আমার দিকে তাকিয়ে তিনি গর্ব অনুভব করেন। আমাকে শক্তি দাও। অবশেষে উঠে দাঁড়িয়ে হুমায়ুন শেষবারের মতো বাবরের দিকে তাকায়, তারপরে চোখ ফিরিয়ে নেয়। তার চোখে আবার অশ্রু টলমল করতে থাকে।
এবং বহু কষ্টে সে নিজের কণ্ঠস্বর সংযত রাখে। হুমায়ুন ডাকে, আব্দুল মালিক, সম্রাট মারা গেছেন, সবাইকে খবর পাঠাও। বাবরের মৃতদেহ নরম উলের কাপড়ে মুড়িয়ে রূপার কফিনে নানা সুগন্ধির সাথে 6 জন সেনাপতি স্থাপন করে দাঁড়িয়ে রয়েছে। কফিনটা 12টা কালো ষাঁড়ে টানা গাড়ির ওপর রাখা। তারপরে ঢোলের মৃদু শব্দের সাথে হিন্দুস্তানের ধুধু প্রান্তর সিন্ধু নদ অতিক্রম করে খাইবার গিরিপথের আঁকাবাঁকা পথ অতিক্রম করে উত্তর পশ্চিমে কাবুলের দিকে সববাহী বহরটা যাত্রা শুরু করে। হুমায়ুন জানে মৃত্যুর পরে তার বাবার নিজের প্রিয় পাহাড়ি এলাকায় ফিরে যাবার ইচ্ছার ভেতরে কোনো বিরোধ নেই। বাবরের কথা মতো তার দেহ কাবুলে পৌঁছাবার পরে পাহাড়ের ধারে বাবরের নিজের তৈরি উদ্যানে একটা সাধারণ মার্বেলের ফলকের নিচে তার বন্ধু বাবরির পাশে যেন তাকে সমাহিত করা হয়। সেখানেই তার আম্মিজান আর নানিজানের কবর। বাবরের ইচ্ছা অনুসারে তার কবরের উপরে কোনো বড় সমাধিসৌধ যেন নির্মাণ করা না হয়। আকাশের বিশাল শামিয়ানার নিচে প্রথম মোগল সম্রাটের সমাধি বাতাস আর বৃষ্টির মাঝে অবারিত থাকবে। হুমায়ুন আর চোখে তার পাশে দাঁড়িয়ে থাকা কামরান, আসকারি আর হিন্দালের দিকে তাকায়। তাদের বিষণ্ণ মুখ বলে দেয় তারাও হুমায়ুনের মতো দুঃখী এবং এখনকার মতো তাদের ভেতরে কোনো বিভেদ নেই। কিন্তু এই একতার স্থায়িত্ব কতদিনের? তারা কি সাম্রাজ্য তাদের ভেতরে ভাগ না করে একা হুমায়ুনকে সর্বময় ক্ষমতার অধিকারী করে গিয়েছে বলে ক্ষুব্ধ হবে না? উচ্চাসা, অভিযানের আকাঙ্ক্ষা আর তারপরে প্রাপ্ত ক্ষমতার মোহ তাকে বহুদিন ধরেই তাড়িত করেছে। সেই একই ক্ষুধা এদের ভেতরও জাগ্রত হবে, বিশেষ করে কামরানের মাঝে। সে বয়সে প্রায় হুমায়ুনেরই সমান। কামরানের স্থলে থাকলে কি সেও ক্ষুব্ধ হতো না? কিংবা আসকারি, এমনকি পিচ্চি হিন্দালও শীঘ্রই পৃথিবীকে ভিন্ন চোখে দেখতে শুরু করবে। সম্রাটের সব সন্তানই চাইবে নিজেদের নেতৃত্বে সাম্রাজ্যকে নতুন মহিমায় সিক্ত করতে। বাবরের স্মৃতি আর ভাই ভাইদের ভেতরে বিদ্যমান ভ্রাতৃত্ববোধ কতদিন এখানে বজায় থাকবে? তারা হয়তো মাংসের চারপাশে ঘুরঘুর করতে থাকা কুকুরের পালে পরিণত হবে। হুমায়ুন দেখে তার বাকি ভাইরা সববাহী বহরের দিকে তাকিয়ে রয়েছে। বহরটা একটা বাঁকের কাছে পৌঁছে আগ্রা শহরের ভেতর দিয়ে সামনে এগিয়ে যায়। পেছনে কেবল একটা কমলা রঙের ধুলার মেঘ পড়ে থাকে। হুমায়ুনের কানে তার আব্বাজানের কথা বাজতে থাকে, তোমার সৎ ভাইদের বিরুদ্ধে কোনো ক্ষোভ পোষণ করবে না, তাদের ভালোবাসবে, তাদের ভেতরে সমঝোতা বজায় রাখবে। হুমায়ুন বাবরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেটা বজায় রাখবে। সেটা বজায় রাখাটা একটা কঠিন কাজ হবে এবং হুমায়ুনকে সংযমের পরাকাষ্ঠা প্রদর্শন করতেই হবে। বাবরের কথাগুলো একভাবে দেখতে গেলে একটা সতর্কবাণী। পুরুষানুক্রমে তৈমুরের বংশধরেরা নিজেদের ভেতরে লড়াই করে শেষ হয়ে গেছে। ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এবং নিজেদের মধ্যে যুদ্ধ করে তারা দুর্বল হয়ে পড়েছে। উজবেকদের মতো বহিঃশত্রুর সহজ শিকারে তখন তারা পরিণত হয়েছে। নতুন মুঘল সম্রাট হিসাবে হুমায়ুন হিন্দুস্তানের এই রীতির সূচনা করতে দিবে না। এটা তার পবিত্র দায়িত্ব। হুমায়ুন তার হাতের তৈমুরের ভারী আংটিটা দেখে। একটা অনভ্যস্ত ওজন, যেখানে একটা বাঘের মূর্তি খোদাই করা রয়েছে। অনেক লড়াই, অনেক বিজয় এই আংটিটা দেখেছে। তার হাতে আংটিটা আর নতুন কি দেখবে? তার হাতে থাকা অবস্থায় এটা কি বিপর্যয় নাকি গৌরবের অংশীদার হবে, সেটা তার এখনই জানবার প্রয়োজন নেই। কিন্তু যাই ঘটুক, সে তার বাবার স্মৃতি বা তার সাম্রাজ্যের জন্য কখনো অসম্মান বয়ে আনবে না। আংটিটা ঠোঁটের কাছে তুলে এনে তাতে আলতো চুমু খেয়ে হুমায়ুন নীরবে একটা প্রতিজ্ঞা করে, আমি হুমায়ুন নিজেকে আব্বাজানের যোগ্য উত্তরসূরিতে পরিণত করব এবং সারা পৃথিবী সেজন্য আমাকে স্মরণ করবে। প্রিয় সুহৃদ, শেষ হল অ্যালেক্স রাদারফোর্ড রচিত আম্পায়ার অব দ্য মুঘল সিরিজের রাইডার্স ফ্রম দ্য নর্থ। বইটি অনুবাদ করেছেন সাদিকুল আহসান কল্লোল। বাবরের জীবন ছিল যুদ্ধের রক্তে রাঙানো এক মহাকাব্য।
তার জীবনে এত যুদ্ধ সংঘটিত হয়েছিল যে তিনি স্বয়ং সবকিছু তার স্বরচিত বাবরনামায় লিপিবদ্ধ করতে পারেননি। বাবরনামা ছিল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম আত্মজীবনী। বাবরনামায় বাবরের জীবনের বেশ কিছু সময়ের ঘটনার অনুপস্থিতি পরিলক্ষিত হয়। এই সামান্য ত্রুটি বাদ দিলে বাবরের জীবনের সকল প্রধান ঘটনাই বাবরনামায় পাওয়া যাবে। যেমন 3 বার সামরকান্দ দখল করা, উজবেকদের সাথে বাবরের সংঘাত, উত্তর পশ্চিম ভারতে হিন্দু আধিপত্য খর্ব করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা। সবকিছুই বাবরনামা আর অন্যান্য ঐতিহাসিক উৎস থেকে জানা যায়। বাবরের নানী ছিলেন এহসান দৌলত, যার উপদেশ বাবর তরুণ বয়সে মেনে চলত। বাবরের আম্মিজান খুতলাক নিগার, বোন খানজাদা, তার বৈমাত্র ভাই জাহাঙ্গীর, সবার অস্তিত্ব পাওয়া যায়। বাবরের পিতা আসলেই কবুতরের চবুতরা ভেঙে পড়ে নিহত হন। বাবরের ঐতিহাসিক শত্রু পারস্যের শাহ ইসমাইল, সাইবানি খান, দিল্লির ইব্রাহিম লোদি, এইসব ঐতিহাসিক চরিত্র নিয়ে এই উপন্যাস লিখিত হয়েছে। বাবরের কবর কাবুলে অবস্থিত, যা বর্তমানে ইউনেস্কোর আর্থিক সহায়তায় নতুন করে সংস্কার করা হয়েছে। আর বাবরের আদি নিবাস ফারগানায়, যেটি বর্তমানে উজবেকিস্তান আর কাজাকিস্তানে অবস্থিত। আজও এলাকাটি আপেল, নাশপাতি আর সেই পুরনো অ্যাপ্রিকটের বাগানে শোভিত। এখনো সেখানে বিশাল আকৃতির তরমুজ হয়। এখনো সেই অঞ্চলের নারী পুরুষ গ্রীষ্মকাল শেষ হলে হাতে ধরা কাস্তে দিয়ে ফসল কাটে। এখনো সেখানে খোলা আকাশের নিচে ভেড়া আর ইয়াক চড়ে বেড়ায়। আম্পায়ার অব দ্য মুঘল সিরিজের পরবর্তী বই ব্রাদার্স অ্যাট ওয়ার, হুমায়ুনের জীবনী। এই সিরিজে আমাদের পরবর্তী বইটি শোনার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। এই দীর্ঘ সিরিজে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা।